আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা? আপনারা যারা যুক্ত হয়েছেন, তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ক্লিয়ার আছে কিনা? অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। সবাই একটু আমাকে জানাবেন যে আমাকে ঠিকমতো দেখতে পান কিনা? মিহির চিকে পেজ থেকে যারা আছেন, অর্ণব স্যার পেজ থেকে যারা আছেন, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। মাঝখানে ২ দিন ক্লাস নেইনি না? এখন আবার ক্লাস। আচ্ছা। স্পেশাল লাইভ ক্লাস সাধারণ জ্ঞান। তো আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। ওকে, ইতিমধ্যে ১২০ জন প্লাস আমাদের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা শুরু করি। কি বলেন? আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা টপ 30 এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। সেই টপ 30 এমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলোই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, আপনারা অবশ্যই ব্যাখ্যাগুলো শুনবেন, মন দিয়ে শুনবেন ব্যাখ্যাগুলো এবং চেষ্টা করবেন। ঠিক আছে? খেয়াল করেন। কি বললাম? ১ নম্বর প্রশ্ন। প্রশ্ন ১। রাজশাহীর উত্তর অংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর ও দিনাজপুর কিছু অংশ নিয়ে কি গঠিত হয়? এটা অংশ নিয়ে কি গঠিত হয়েছে? আচ্ছা, আমরা জানি এই মহাস্থানগড় আছে বগুড়াতে। মহাস্থানগড় আছে বগুড়াতে। এই মহাস্থানগড়ের পুন্ড নাম হলো পুন্ড্রবর্ধন। পুন্ড্রবর্ধন। এই মহাস্থানগড়টা, এটা প্রাচীন যে পুন্ড্র আছে, সেই পুন্ড্র জনপদের একটা অংশ। পুন্ড্র জনপদ। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্র জনপদের অংশ। এই পুন্ড্র জনপদটা করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল। করতোয়া নদীর তীরে। আর এই যে পুন্ড্র, এই পুন্ড্রটা ছিল একটা আখের জাত। পুন্ড্র ছিল একটা আখের জাত। আখের জাত। আর এই পুন্ড্র জনপদে যারা বসবাস করত, এই মানুষগুলোকে বলা হতো পুন্ড্রবাসী। 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 আর এই পুন্ড্রবাসীটা যে নগরীতে বসবাস করত, সেই নগরীটার নাম ছিল পুন্ড্র নগর। পুন্ড্র নগর। সেই নগরীটার নাম হলো পুন্ড্র নগর। এই পুন্ড্র নগরটাই হলো বাংলার সবচেয়ে প্রাচীন, বাংলার সবচেয়ে সবচেয়ে প্রাচীন নগরীর নাম হলো এই পুন্ড্র নগরীটা। বাংলার সবচেয়ে প্রাচীন নগরীটার নাম হলো পুন্ড্র নগরী। আর এই সবচেয়ে প্রাচীন যে জনপদটা, সেই জনপদটার নাম হলো পুন্ড্র জনপদ। এই পুন্ড্র জনপদটার এটার অবস্থান কোথায়? এই পুন্ড্র জনপদের অবস্থান কোথায়? বগুড়াতে। এই বগুড়াতে আছে মশলা গবেষণা কেন্দ্র। খেয়াল করুন। এই যে বগুড়া, এই বগুড়াতে আছে মশলা গবেষণা কেন্দ্র। তাহলে এই বগুড়াতে পুন্ড্র জনপদটা আছে। এই পুন্ড্র জনপদটা আছে রংপুরে। এটা আছে দিনাজপুরে। বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী। রাজশাহী। এই জনপদটা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ, পুন্ড্র জনপদ। বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর।
এই পুন্ড জনপদটা যে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। তারও আগে এই পুন্ড জনপদ নিয়ে গবেষণা করেছিলেন ফ্রান্সিস বুকানন। কে করেছিলেন? ফ্রান্সিস বুকানন। তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদটার নাম হলো পুন্ড। এই জনপদটা বর্তমানে যে মহাস্থানগড়টা আছে এই মহাস্থানগড়ে আছে। এই যে গড় বললাম, এই গড় বলতে আসলে বনকে বোঝায়। গড় মানে কি? গড় বনকে বোঝানো হয়। এই মহাস্থানগড় অনেক কিছুর জন্য বিখ্যাত, অনেক কিছুর জন্য। এখানে শাহ সুলতান বলখির মাজার আছে। শাহ সুলতান বলখির মাজার, শাহ সুলতান বলখির মাজার আছে। এখানে বৈরাগীর ভিটা আছে, বৈরাগীর ভিটা। এখানে গোবিন্দ ভিটা আছে। এখানে খোদার পাথর ভিটা আছে এই মহাস্থানগড়ে। বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা আছে এই মহাস্থানগড়টা। আচ্ছা, এই মহাস্থানগড়টা এক সময় 2017 সালের দিকে ইউনেস্কো এটাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করেছিল এই মহাস্থানগড়। 2 নম্বর অপশন উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গ বলতে আমরা এই রাজশাহী অঞ্চলটাকে বোঝাই। রাজশাহী। বরেন্দ্র ভূমি, এই বরেন্দ্র ভূমি মানে হচ্ছে রাজশাহী অঞ্চলটাকে বোঝায়, যেটা বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র ভূমি রাজশাহী, যেটা আমাদের মৌর্যদের পিতৃভূমি ছিল এই বরেন্দ্র ভূমি। তাহলে এই যে বরেন্দ্র গবেষণা জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর, এই বরেন্দ্র গবেষণা জাদুঘর এটা বাংলাদেশের প্রথম জাদুঘর, যেটা প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহীতে 1910 সালে। কত সাল? 1910 সাল। পলল ঘটিত সমভূমি, পলল গঠিত সমভূমি ভূপ্রকৃতির একটা অংশ। এখন প্রশ্ন হয়েছে রাজশাহীর উত্তর অঞ্চলটা, বগুড়ার পশ্চিম অঞ্চলটা, রংপুর দিনাজপুর, রংপুর ও দিনাজপুর এই পুরো অঞ্চলটা নিয়ে কি গঠিত হয়? মানে দেখেন মহাস্থানগড় এই জায়গাটা কি নিয়ে গঠিত হয়েছে? মহাস্থানগড়, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চলটা। আর বরেন্দ্রভূমি কোন অঞ্চলটা নিয়ে গঠিত হয়েছে? বাংলার বরেন্দ্রভূমি, এই বরেন্দ্রভূমি গঠিত হয়েছে রাজশাহীর উত্তর অংশ, বগুড়ার পশ্চিম অংশ এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত হয়েছে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি? বরেন্দ্রভূমি। এই যে বরেন্দ্রভূমি, এই বরেন্দ্রভূমি মৌর্যদের পিতৃভূমি ছিল। মৌর্যদের পিতৃভূমি, মৌর্যদের পিতৃভূমি ছিল এই বরেন্দ্রভূমি। আর এই বরেন্দ্রভূমির আয়তন হলো 9320 বর্গ কিলোমিটার। 9320 বর্গ কিলোমিটার এই বরেন্দ্রভূমির আয়তন। তাহলে প্রথম যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার টপিকটা হলো জনপদের টপিক। আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন, জাহাঙ্গীরনগরের সি ইউনিটে পরীক্ষা দিবেন, ঢাকা ইউনিভার্সিটি সহ অল ভার্সিটিতে প্রাচীন ইতিহাসের জনপদ অংশ থেকে একটা প্রশ্ন হতে পারে। একটু ভালো করে জনপদ অংশটা রিভিশন করবেন। প্রশ্ন 1 ক্লিয়ার কিনা? প্রশ্ন 1 ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করবেন। আজকে 30টা প্রশ্ন ব্যাখ্যা করব। 30টা স্ট্র্যাটেজি অনুযায়ী 4টা অপশন করে ব্যাখ্যা করে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন 1 ক্লিয়ার হয়েছে কিনা? এবং একটা প্রশ্ন ক্লিয়ার করব, এইভাবে যাব ইনশাআল্লাহ। প্রশ্ন 1 ক্লিয়ার কিনা? ওকে, 2 নাম্বার প্রশ্নের দিকে তাক। প্রশ্ন 2 নাম্বার প্রশ্নের দিকে তাক। প্রশ্ন 2 ক্লিয়ার, থ্যাংক ইউ। 2 নাম্বার প্রশ্ন দেখেন, প্রশ্নটা বোঝেন। সিনাগগ, এই সিনাগগটা কি? এই সিনাগগ কোন ধর্মীয়দের মানুষদের উপাসনালয়? সিনাগগটা কোন ধর্মের মানুষদের উপাসনালয়? আচ্ছা, খেয়াল করেন জৈন ধর্ম। আপনারা জৈন ধর্মের নাম হয়তো শুনেছেন সবাই। তাহলে জৈন ধর্ম আছে। তাহলে এই জৈন ধর্মের প্রবর্তক, এই জৈন ধর্মের প্রবর্তক হচ্ছেন মহাবীর। জৈন ধর্মের প্রবর্তক হচ্ছেন মহাবীর। কে? মহাবীর। বৌদ্ধ, এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে
এই বৌদ্ধ ধর্মের প্রবর্তকে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তকে গৌতম বুদ্ধ, তাই না? আচ্ছা, এই বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ যেটা, ধর্মগ্রন্থ, এই বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক, এই ত্রিপিটকটা পালি ভাষায় রচিত, পালি ভাষায়। আর এদিকে জৈন, এই জৈনদের একটা ভাষা আছে, প্রাচীন ভাষা, তার হচ্ছে আবেস্তা। জৈন ধর্মগ্রন্থের ভাষা হচ্ছে আবেস্তা। আবেস্তা। এইবার আসেন ইহুদি, ইহুদি ধর্ম, এদিকে শিখ ধর্ম। খেয়াল করেন, তাহলে এই যে ত্রিপিটক, বা এটাকে আমরা বৌদ্ধদের উপাসনালয়কে আমরা কিয়াং বলেও থাকি, ত্রিপিটক বা কিয়াং যেটাই হোক না কেন। এবার আসেন ইহুদি। ইহুদি, আচ্ছা ইহুদি, এই ইহুদি, ইহুদি খেয়াল করেন, ইহুদি রাষ্ট্র একটা আছে ইসরায়েল। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে ইহুদি রাষ্ট্র, তার নাম হচ্ছে ইসরায়েল, তাই না? ইহুদি রাষ্ট্র আছে ইসরায়েল। তাহলে এই যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আছে, এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল বেলফোর, বেলফোর ঘোষণার মাধ্যমে। এই বেলফোর ঘোষণা দেওয়া হয়েছিল 1917 সালে। 1917 সালে বেলফোর ঘোষণার 31 বছর পর, কত বছর? 31 বছর পর, এই বেলফোর ঘোষণার 31 বছর পরে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়। এই যে ইহুদি, ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এই ইসরায়েলের যে জেরুজালেম আছে, জেরুজালেম, জেরুজালেম, এই ইসরায়েলের যে জেরুজালেম আছে, এই জেরুজালেমটা 3 ধর্মের জন্য পবিত্র স্থান। কয় ধর্মের জন্য? 3 ধর্মের জন্য। 3 ধর্মের জন্য, 3 ধর্মের জন্য পবিত্র। কেন? কারণ হচ্ছে এখানে এই যে যারা মুসলিম আছি আমরা, আমরা জানি মুসলমানদের জন্য আল আকসা, আল আকসা মসজিদ। তাহলে আল আকসা মসজিদ কোথায় আছে? জেরুজালেমে। আল আকসা মসজিদ কোথায়? জেরুজালেম। এবার আসেন ইহুদি, এই ইহুদিদের জন্য এখানে আছে ওয়েলিং ওয়াল, ওয়েলিং ওয়াল। এই ওয়েলিং ওয়ালটা কোথায় আছে? এই জেরুজালেমে, যেখানে তারা মাথা ঠোকে এবং কি করে, তাদের যে মসিহ দাজ্জাল, সে দাজ্জালের জন্য তারা উপাসনা করে, ওয়েলিং ওয়াল। আর খ্রিস্টান, আমাদের যে যীশু খ্রিস্টের জন্ম বেথেলহাম, সে বেথেলহাম আছে এখানে। এখানে তাহলে এই যে 3 ধর্মের জন্য পবিত্র স্থান, এই জেরুজালেমকে বলা, তো ইসরায়েল যারা, তো তাদের যে উপাসনালয়, সেই উপাসনালয়টা আসলে কি বলে খেয়াল করেন। তাদের উপাসনালয়টার নাম হচ্ছে সমবেত ঘর। একটু মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। তাদের উপাসনালয়ের নাম হচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলি সমবেত হওয়ার যে ঘর, ঠিক আছে? এই যে সিনাগগ, এই সিনাগগটা আসলে একটা ইংরেজি শব্দ। এই সিনাগগটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ। এটার অর্থটা কি? অর্থ হচ্ছে সমবেত ঘর। সমবেত হওয়ার জন্য যে ঘরটা, সেটাকে আমরা সিনাগগ বলছি, সমবেত ঘর। এই সিনাগগ শব্দটা আসছে গ্রিক একটা শব্দ থেকে, যার নাম হচ্ছে বেইত নেসেট। এই সিনাগগটা আসছে বেইত, বেইত নেসেট থেকে, বেইত নেসেট। আর এই বেইত নেসেটটাই মানে হচ্ছে সমবেত ঘর। তাহলে সিনাগগ কাদের ধর্মীয় উপাসনালয়? ইহুদিদের ধর্মীয় উপাসনালয়ের নাম হচ্ছে সিনাগগ। আর যারা আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি, তাদের যে উপাসনালয়ের নাম হচ্ছে চার্চ। খ্রিস্টান যারা আছে, তাদের উপাসনালয়ের নাম হলো চার্চ। আচ্ছা, যারা ইহুদি আছে তাদের হচ্ছে সিনাগগ, খ্রিস্টানদের চার্চ, মুসলমানদের জন্য মসজিদ, বৌদ্ধ যারা আছে, বৌদ্ধদের জন্য কি থাকে? প্যাগোডা থাকে। বৌদ্ধদের জন্য কি? প্যাগোডা থাকে। সিনাগগ তাহলে কাদের? ইহুদিদের ধর্মীয় উপাসনালয় সিনাগগ। তাহলে এই প্রশ্নটা কোত্থেকে আসছে? এই প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক পার্টের
আন্তর্জাতিক পার্টের যেটাকে কি বলে, প্রাচীন যে ইতিহাস আছে, অর্থাৎ যে ভৌগোলিক ইতিহাস আছে বিভিন্ন দেশের, সেই ভৌগোলিক ইতিহাস থেকে, বুঝতে পারছেন, বিভিন্ন দেশের ভৌগোলিক ইতিহাস থেকে, অর্থাৎ আন্তর্জাতিক পার্টেরই একটা টার্ম এটা। ওকে, 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা? 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার? প্রশ্ন 2, প্রশ্ন 2, প্রশ্ন 2 ক্লিয়ার? প্রশ্ন 2 যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, 90 ইস্ট রেড বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? টপিক হলো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির সাথে আমাদের যে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের সাথে জড়িত। 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর। এই যে 3 বিঘা করিডোর আছে, এটা আছে লালমনিরহাট। লালমনিরহাটের 3 বিঘা করিডোর। আমরা পঞ্চগড়ের বেরুবাড়ি ভারতকে দিয়ে দিয়েছিলাম, পঞ্চগড়ের বেরুবাড়ি ভারতকে দিয়েছিলাম, আর ভারত তার বিনিময়ে আমাদেরকে 3 বিঘা করিডোর দিয়ে দিবে, 3 বিঘা করিডোর। তাহলে এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ছিটমহল ছিল, ছিটমহল, 2 দেশের মধ্যে 162টা ছিটমহল ছিল। এর মধ্যে ভারতের ছিটমহল ছিল 51টা, আর বাংলাদেশের ছিটমহল ছিল 111টি, 111টি ছিটমহল। এই 2 দেশের মধ্যে ছিটমহল নিয়ে প্রথম যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিটাকে আমরা বলি মুজিব ইন্দিরা চুক্তি। 1974 সালে সেই চুক্তিটা হয়, এবং সেই চুক্তিটা করে আমাদের সংবিধানের 3য় যে অনুচ্ছেদ আছে, সেই 3য় সংশোধনীটা করা হয়, 3য় সংশোধনী করা হয়। তাহলে এই 3 বিঘা করিডোর ছিটমহলের সাথে জড়িত, এবং 2 দেশের সাথে আমাদের ছিটমহলটা বিনিময় হয়। 2 দেশের সাথে ছিটমহল বিনিময় হয় 2015 সালের 1 আগস্ট, আগস্ট মাসের 1 তারিখ। তাহলে এই 3 বিঘা করিডোর অপশনটা দিয়েছে ছিটমহলের টপিক থেকে, ছিটমহলের টপিক থেকে। আচ্ছা, আর এই লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা। ছিটমহল বেষ্টিত জেলা, কারণ এখানে প্রায় 59টা ছিটমহল ছিল এই লালমনিরহাটে। কত? 59টা ছিটমহল। ওকে, আচ্ছা, এরপরে আসুন, এই যে লালমনিরহাট জেলাটা আছে, এখানে কিছু সীমান্তবর্তী জায়গা আছে, যেমন পাটগ্রাম, দহগ্রাম, আঙ্গরপোতা। পাটগ্রাম, দহগ্রাম, আঙ্গরপোতা, এই জায়গাগুলো আছে কোথায়? লালমনিরহাটে। এবং এই লালমনিরহাট দিয়েই আমাদের একটা নদী এসেছে, তার নাম হলো তিস্তা নদী। বলে দিলাম, যেহেতু রিলেটেড টপিক, তিস্তা নদী। এবার আসেন জয়ন্তিকা পাহাড়। এই জয়ন্তিকা পাহাড় আছে সিলেটে। সিলেটে, এই সিলেটের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোকে আমরা বলি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, না সরি, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এই সিলেটের পাহাড়গুলোকে আমরা বলি উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। উত্তর পূর্বাঞ্চলীয়, উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড় সিলেটের যে পাহাড়গুলো আছে। আর এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো, এটা উচ্চতা একটু কম হয়। জয়ন্তিকা পাহাড় সিলেটে আছে। এখানে আরো কিছু পাহাড় আছে, যেমন কুলাউড়া পাহাড়। কুলাউড়া পাহাড় সিলেটেই আছে, মৌলভীবাজারে আছে। এখানে ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে। মধুপুর বনাঞ্চল, এই মধুপুর বনাঞ্চল, ভাওয়ালের গড় মধুপুর বনাঞ্চল, কুমিল্লার লালমাই পাহাড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল। এই মধুপুর বনাঞ্চলটা আছে কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, গাজীপুরের ভাওয়ালের গড়, আর কুমিল্লার লালমাই পাহাড়। এই 3টা অংশ মিলে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান। এগুলো হচ্ছে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান। এবার 90 ইস্ট রিড। এই 90 ইস্ট রিড বঙ্গোপসাগরের গভীরতম একটা জায়গা, যেটাকে আমরা বঙ্গ পাখা, বেঙ্গল ফ্যান বা গভীরতম খাদ বলি। এই যে বঙ্গোপসাগর, পৃথিবীর বৃহত্তম বে উপসাগর,
বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, এই যে বঙ্গোপসাগরটা আছে, এই বঙ্গোপসাগরের গড় গভীরতা ৮৫০০ ফুট, ৮৫০০ ফুট বা ২৬০০ মিটার, ৮৫০০ ফুট বা ২৬০০ মিটার বঙ্গোপসাগরের গড় গভীরতা। ঠিক আছে, এই বঙ্গোপসাগরের একটা গভীরতম খাদের নাম হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড, বা এটাকে আমরা বলি, এটা আমরা বলি গঙ্গা খাত, এটাকে আমরা বলি গঙ্গা খাত, গঙ্গা, গঙ্গা খাত। আর এই গঙ্গা খাতটাই হচ্ছে 90 ইস্ট স্ট্রিট, যেটা বঙ্গোপসাগরের সাথে জড়িত। এই বঙ্গোপসাগরের সাথে জড়িত আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখা, বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখা, গিরিখা। তাহলে এই টপিকটা আসছে বঙ্গোপসাগরের সাথে জড়িত বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা, সেই ভৌগোলিক সীমানার টপিক থেকে, ভৌগোলিক সীমানার টপিক থেকে। ওকে, আমাকে একটু বলবেন, আমাকে একটু বলেন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, এটা কি অ্যাডমিশন জিকে? অবশ্যই অ্যাডমিশন বিসিএস, আপনি আমার ক্লাস যেই অডিয়েন্স হন না কেন, আপনি আপনার আমার প্রত্যেকটা কথা আপনার চাকরি, অ্যাডমিশন যে কোনোর জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন 3 ক্লিয়ার কিনা, 3 নাম্বার প্রশ্ন ক্লিয়ার কিনা। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা খুবই বিশ্লেষণধর্মী ক্লাস, খুবই বিশ্লেষণধর্মী ক্লাস, এবং এই ক্লাস যে করবেন ভালো করে, ইনশাল্লাহ সে ভালো করবেন। 4 নাম্বার প্রশ্ন, লাইট অফ এশিয়া বলা হয় কাকে? 4 নাম্বার প্রশ্ন, লাইট অফ এশিয়া বলা হয় কাকে? আচ্ছা, প্রশ্ন খেয়াল করেন, লাইট অফ, প্রশ্ন খেয়াল করেন, মাদার তেরেসা। মাদার তেরেসা তিনি আলবেনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, মেসিডোনিয়াতে, মেসিডোনিয়া, বর্তমানে যেটা মেসিডোনিয়া। তো এই মেসিডোনিয়ার একটা শহর আছে, নাম হলো স্কোপজি শহর। কি শহর? মেসিডোনিয়ার একটা শহরের নাম হলো স্কোপজি শহর। সেই স্কোপজি শহরে মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছেন। এই মাদার তেরেসা কুষ্ঠ রোগীদের জন্য নির্মল হৃদয় গড়ে তুলেছিলেন। তার প্রতিষ্ঠান, তার একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নির্মল হৃদয়, নির্মল হৃদয়। আরেকটা তার দাতব্য প্রতিষ্ঠান ছিল মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ অফ চ্যারিটি, চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি, মাদার তেরেসা। মাদার তেরেসা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে। এরপরে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সাথে জড়িত যে ব্যক্তিটা, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে যে এই উপাধিটা দিয়ে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে যে এই উপাধিটা দিয়েছে, কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিশ্বকবি, বিশ্বকবি বলেছিলেন কে? বঙ্গ বান্ধব, মানে যে উপাধিটা দিয়েছেন যে ব্যক্তিটা, তার হচ্ছে ব্রহ্ম বান্ধব, ব্রহ্ম বান্ধব। অর্থাৎ রবীন্দ্রনাথকে বিশ্বকবি কে বলেছেন? ব্রহ্ম বান্ধব। কে বলেছেন? ব্রহ্ম বান্ধব। আচ্ছা, রবীন্দ্রনাথকে কবিগুরু বলেছেন, কবিগুরু, রবীন্দ্রনাথকে কবিগুরু বলেছেন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথকে কবিগুরু বলেছেন, কবিগুরু, কবিগুরু বলেছেন ক্ষিতিমোহন, মোহন সেন। কে বলেছেন? ক্ষিতিমোহন সেন। আর বিশ্বকবি বলেছিলেন কে? ব্রহ্ম বান্ধব। আচ্ছা, আর ভারতের মহাকবি বলেছেন, ভারতের মহাকবি, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি, ভারতের মহাকবি বলেছেন চীনের একজন কবি, তিনি বলেছেন, তার নাম হচ্ছে চি লিন লিজং। চীনের একজন কবি আছেন, নাম হচ্ছে চি লি লিজন, চি লি লিজন। এই চি লি লিজন তিনি ভারতের মহাকবি বলেছিলেন রবীন্দ্রনাথকে, আর ক্ষিতিমোহন সেন বলেছেন কবিগুরু, আর বিশ্বকবি বলেছিলেন ব্রহ্ম বান্ধব রবীন্দ্রনাথ ঠাকুর। তো ভারতের মহাকবি বা কবিগুরু বা
বিশ্বকবি, যাই বলেন না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে উপন্যাস, সেই প্রথম উপন্যাসের নাম, যেটা প্রকাশ হয় নাই, তিনি প্রথম উপন্যাস লিখেছিলেন কিন্তু এটা অপ্রকাশিত, তার নাম ছিল করুণা। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস নাম হচ্ছে করুণা, এটা অপ্রকাশিত। আর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথের প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, হিন্দু মেলার উপহার। প্রথম কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। আর রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক যে গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে জীবন স্মৃতি। রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে জীবন স্মৃতি। জীবন স্মৃতি, বা আপনি আরেকটা গ্রন্থ বলতে পারেন, তার নাম হচ্ছে আত্মপরিচয়। জীবন স্মৃতি বা আত্মপরিচয়, আত্মপরিচয়। আচ্ছা, এই রবীন্দ্রনাথ তার কিছু কবিতা, উপন্যাস, নাটক বিভিন্ন সময় মানুষকে তিনি উৎসর্গ করেছিলেন। যেমন বসন্ত যে গীতিনাট্যটা আছে, এই বসন্ত তিনি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলাম। বসন্ত গীতিনাট্য হচ্ছে কাজী নজরুলকে তিনি উৎসর্গ করেন, কাজী নজরুল, বসন্ত কাজী নজরুলকে। আচ্ছা, এরপরে কালের যাত্রা নামক একটা নাটক আছে, কালের যাত্রা, কালের যাত্রা। এই যে কালের যাত্রা নাটক আছে, এই কালের যাত্রা নাটক তিনি আবার উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র, আমি জাস্ট শরৎচন্দ্র লিখলাম, শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। পূরবী নামক একটা কাব্যগ্রন্থ আছে, পূরবী, পূরবী। এই যে পূরবী কাব্যগ্রন্থটা আছে, তিনি এটা উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পাকে। হ্যাঁ, ভিক্টোরিয়া ওকম্পা। তাহলে এই যে ভিক্টোরিয়া ওকম্পাকে তিনি, ভিক্টোরিয়া ওকম্পা, এই ভিক্টোরিয়া ওকম্পাকে তিনি এটা উৎসর্গ করেছেন। তাহলে খেয়াল, তাহলে রবীন্দ্রনাথ বিশ্বকবি, তারপরে কবিগুরু, এগুলো বলা হয়, কিন্তু লাইট অফ হিসেবে বলা হয়। এবার আসুন, খ নম্বর অপশন আছে দালাই লামা। কি আছে? দালাই লামা। দেখেন, পৃথিবীতে নিষিদ্ধ একটা দেশ আছে, পৃথিবীর নিষিদ্ধ দেশ, পৃথিবীর একটা নিষিদ্ধ দেশ আছে, তার নাম হলো তিব্বত। আর তিব্বতের রাজধানীর নাম হচ্ছে লাসা। এটা হচ্ছে নিষিদ্ধ নগরী। পৃথিবীর নিষিদ্ধতম নগরীর নাম হচ্ছে তিব্বতের লাসা নগরী। কি নগরী? লাসা নগরী, তিব্বতের লাসা নগরী। আর এই তিব্বতের ধর্মীয় নেতা, তিব্বতের যে ধর্মীয় নেতা হয় তাকে বলা হয় দালাই লামা। কি বলা হয়? দালাই লামা। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। এবার আসেন গৌতম বুদ্ধের অপশনে আসেন। গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ, তার জন্ম হলো নেপালের লুম্বিনিতে। কোথায়? নেপালের লুম্বিনী নামক একটা জায়গা, তার জন্ম। গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ। এই যে গৌতম বুদ্ধ আছেন, তার জন্ম কোথায়? লুম্বিনী, লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্ম কোথায়? লুম্বিনী, লুম্বিনী। এটা কোথায় আছে ব্রাদার? এটা আছে নেপালে। আচ্ছা, এই গৌতম বুদ্ধের আরো একটা নাম আছে, তার নাম হলো সিদ্ধার্থ গৌতম। গৌতম বুদ্ধের অপর নাম হলো সিদ্ধার্থ গৌতম, সিদ্ধার্থ গৌতম, সিদ্ধার্থ গৌতম। আচ্ছা, তো দেখেন, এই গৌতম বুদ্ধ তার যে মৃত্যু জায়গা, তিনি মৃত্যুবরণ করেছিলেন যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে কুশীনগর। গৌতম বুদ্ধের মৃত্যুস্থল হচ্ছে কুশীনগর, কুশীনগর। গৌতম বুদ্ধ জন্ম নেপালের লুম্বিনী, আর মৃত্যু কুশীনগর। এই গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু আছে, গৌতম বুদ্ধ স্ট্যাচু। গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু আছে, নাম হলো গৌতম বুদ্ধ স্ট্যাচু, যেটা চীনের হেনান প্রদেশে আছে। গৌতম বুদ্ধ স্ট্যাচু, গৌতম বুদ্ধ স্ট্যাচু চীনের হেনান প্রদেশ, হেনান প্রদেশ চীন, চীনের হেনানে আছে গৌতম বুদ্ধ স্ট্যাচু। আলহামদুলিল্লাহ, এই গৌতম বুদ্ধকেই বলা হতো লাইট অফ এশিয়া, লাইট অফ এশিয়া। তিনি মাঘী পূর্ণিমার দিনে তার জন্মদিন, এবং একই দিন সে বুদ্ধত্ব প্রাপ্তি হয়েছিলেন, এবং একই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
যেটা মাঘী পূর্ণিমার দিন। আর এই লাইট অফ এশিয়াই বলা হয় কাকে? গৌতম বুদ্ধকে। 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম বিস্তারিত প্রত্যেকটা অপশন ধরে। একটু আমাকে বলবেন, একটু আমাকে বলবেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? একটু আমাকে বলবেন ক্লিয়ার কিনা? প্রশ্ন 4 যদি চলে যায় 5 নম্বর প্রশ্নে আসো। 5 নম্বর প্রশ্নে আসো। বুদ্ধত্ব প্রাপ্ত হওয়া কি? বুদ্ধত্ব প্রাপ্ত হওয়া মানে হচ্ছে তার বৌদ্ধ ধর্মের যে আবির্ভাব বা বৌদ্ধ ধর্মের প্রতি তার যে ভালোবাসা সেখান থেকে তিনি এটার সিদ্ধি লাভ করেছিলেন, সাধনা করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। আগেরটা আন্তর্জাতিক পেলাম, এবার আরেকটা প্রশ্ন আসছে। দার্শনিক রাজার শাসনের কথা কে বলেছেন? দার্শনিক রাজার শাসনের কথা কে বলেছিলেন? দার্শনিক রাজার শাসন। আপনারা একটু অ্যান্সার করবেন, আমি প্রশ্নের ব্যাখ্যাগুলো করবো আর ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। রুশো, যে জ্যাক রুশো, যে জ্যাক রুশো তিনি সামাজিক চুক্তির প্রবক্তা, সামাজিক চুক্তির প্রবক্তা, সামাজিক চুক্তির প্রবক্তা, সামাজিক চুক্তির প্রবক্তা হচ্ছেন যে জ্যাক রুশো, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা দিয়েছিলেন। সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা দেন যে জ্যাক রুশো এবং একই সাথে তিনি আদর্শ রাষ্ট্র ধারণা দেন, আদর্শ রাষ্ট্র ধারণা দেন যে জ্যাক রুশো। এই যে জ্যাক রুশোর সাথে জড়িত ফরাসি বিপ্লবের স্লোগান, ফরাসি বিপ্লবের স্লোগান, স্লোগান লিখেছিলেন যে জ্যাক রুশো, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। আচ্ছা, অ্যারিস্টটল তিনি একজন গ্রিক দার্শনিক, অ্যারিস্টটল গ্রিক দার্শনিক, প্লেটো তিনি একজন গ্রিক দার্শনিক, সক্রেটিস তিনি একজন গ্রিক দার্শনিক। SPAA, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল। আচ্ছা, তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আমি, তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম জ্ঞান চর্চায় গ্রিক দার্শনিকের আগের ক্লাসগুলোতেও আলোচনা। আজকে অত ডিপ আলোচনা করব না। তাহলে আমাকে একটু বলেন যে এই যে ধারণাটা দিয়েছেন, রাষ্ট্র ধারণা দিয়েছেন, এই রাষ্ট্র ধারণাটা কে দিয়েছেন? দার্শনিক রাজার শাসনের কথা বলেছিলেন কে? দার্শনিক রাজার শাসনের কথা বলেছিলেন কোন দার্শনিক? দার্শনিক রাজার শাসনের কথা বলেছিলেন প্লেটো। তার যে গ্রন্থগুলো আছে, তার যে অনুশাসন আছে বা তার যে ছাত্র ছিল তাদের মধ্যে তিনি কি করেছিলেন? এই দার্শনিক রাজার শাসনের কথা উল্লেখ করেছিলেন। তাহলে 5 এর অ্যান্সার হচ্ছে খ। 5 এর অ্যান্সার খ। 5। 6 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক পাঠ থেকে আসছে। ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে? ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে? আচ্ছা, ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে? অ্যান্সার করেন দেখি, অ্যান্সার করেন, আপনারা অ্যান্সার করেন, আমি ব্যাখ্যা করি। ফ্রান্স। ফ্রান্সের রাজধানী, এই ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। এই প্যারিস শহরটা সিন নদীর তীরে অবস্থিত, সিন নদীর তীরে। এই প্যারিসকে, এই প্যারিস যে নগরীটা, এটাকে বলা হয়
সিটি অফ কালচার। সিটি অফ কালচার বা এটাকে বলা হয় সংস্কৃতির নগরী। সিটি অফ কালচার বা সংস্কৃতির নগরী। এই ফ্রান্সের প্যারিসকে বলা হয় সিটি অফ লাভ এন্ড হেভেন। সিটি অফ লাভ অ্যান্ড হেভেন। সিটি অফ লাভ এন্ড হেভেন বলা হয় এই ফ্রান্সের প্যারিস। ফ্রান্স ফরাসি বিপ্লব হয়েছে ফ্রান্সে, আইফেল টাওয়ার আছে এই ফ্রান্সে। ফ্রান্সে হ্যাঁ, আইফেল টাওয়ার আছে, আরো অনেক কিছু আছে এই ফ্রান্সে। ফ্রান্সে খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্সের রাজার উপাধি হচ্ছে লুই রাজারা, এগুলা। আচ্ছা। জার্মানি। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা আপনারা জার্মানিকে জানেন। সুইজারল্যান্ড। জার্মানির রাজধানী হচ্ছে বার্ন। সুইজারল্যান্ডের রাজধানী সুইজারল্যান্ড। খেয়াল করেন তাহলে ইউরোপের খুবই সুন্দর একটা দেশ সুইজারল্যান্ড। এই ইউরোপের ক্রিয়াঙ্গন বলা হয় কাকে? সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড। কাকে? ছয়ের অ্যান্সার এ। হ্যাঁ, অ্যান্সার এ। তাহলে ইউরোপের ক্রিয়াঙ্গন, ইউরোপের ক্রিয়াক্ষেত্র বলা হয় কাকে? ইউরোপের ক্রিয়াঙ্গন বলা হয় কাকে? সুইজারল্যান্ডকে। কাকে? সুইজারল্যান্ডকে। ইউরোপের রণক্ষেত্র, ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়াম। এই বেলজিয়ামকে বলা হয় বাফার স্টেট। বাফার স্টেট বলা হয় বেলজিয়াম। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। তাহলে ইউরোপের রণক্ষেত্র বেলজিয়াম, ইউরোপের বাফার স্টেট বেলজিয়াম, ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়াম। এই ইউরোপের বুট, ইউরোপের বুট বলা হয় ইতালিকে। ইতালি দেখতে অনেকটা বুট জুতার মতো হচ্ছে ইতালি, ইউরোপের বুট বলা হয় ইতালিকে। আর এই ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র, এই ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় কাকে? ইতালিকে। ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালির একটা শহর আছে, নাম হলো রোম। এই রোমকে বলা হয় সাইলেন্ট সিটি। সাইলেন্ট সিটি বলা হয় রোমকে। এই রোমকে বলা হয় সাত পাহাড়ের শহর। সাত পাহাড়ের শহর। শহর। তাহলে এই যে ইউরোপের ক্রীড়াঙ্গন, ইউরোপের রণক্ষেত্র, ইউরোপের ককপিট, ইউরোপের বুট, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, আপনারা একটু বলবেন আমাকে ক্লিয়ার কিনা। 6 নম্বর প্রশ্ন ক্লিয়ার। তো এরকম ভাবে আরো অনেক অনেক ভৌগোলিক উপনাম বলা যায়। হ্যাঁ, অনেক ভৌগোলিক উপনাম বলা যায়, যেগুলো আপনারা একটু ভালো করে দেখবেন ভৌগোলিক উপনামগুলো। 7 নম্বর প্রশ্ন। পিরোজপুর। পিরোজপুর অর্থাৎ বরিশালের এই জায়গাটা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পিরোজপুর প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত? খেয়াল করেন। আমরা জানি প্রাচীন বাংলায় মোট 16টা জনপদ আমরা পেয়েছি। এর মধ্যে একটা জনপদের নাম হলো সমতট। এই সমতট জনপদটা ছিল কুমিল্লা, কুমিল্লা আর হচ্ছে নোয়াখালী। কুমিল্লা আর নোয়াখালী মিলে হচ্ছে এই সমতট জনপদ। এই কুমিল্লার পূর্ব নাম হলো ত্রিপুরা, নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে ভুলুয়া, সুধারাম। সুধারাম। এবার আসেন বঙ্গ জনপদ। বাংলার সবচেয়ে বৃহত্তম যে জনপদটা ছিল তার নাম ছিল বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদটা গড়ে উঠেছিল ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, এই এই এর আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোকে নিয়ে। হরিকেল, এই হরিকেল জনপদটা ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, আর অপরদিকে সিলেট অঞ্চলটা। এই হরিকেলটাকে বলা হতো সর্বপূর্ব দিকের জনপদ।
সর্বপূর্ব দিকের জনপদ, পূর্ব দিকের জনপদ। এই চন্দ্রদ্বীপ জনপদকে কেউ কেউ স্বীকার করে, কেউ কেউ বলে যে চন্দ্রদ্বীপটাই আসলে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। এই চন্দ্রদ্বীপ আমরা জানি বরিশালের পূর্ব নাম হলো চন্দ্রদ্বীপ। বরিশালের পূর্ব নাম কি? চন্দ্রদ্বীপ না? এই চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত কি ছিল? এই বরিশাল যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলটা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি। তাহলে এই যে বরিশাল, পিরোজপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, এই জায়গাগুলোটা ছিল চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। চন্দ্রদ্বীপ এখন চেয়েছে পিরোজপুর কোন জনপদের অন্তর্ভুক্ত? চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। এখন কোনো কারণে যদি এখানে চন্দ্রদ্বীপ অপশন না থাকতো, কোনো কারণে চন্দ্রদ্বীপ অপশন নাই, আপনি কি দাগাবেন? তখন আপনাকে বাধ্য হয়ে এই বঙ্গ জনপদটা দাগাতে হবে। বুঝাতে পারলাম? ওকে, 7 নম্বর প্রশ্ন ক্লিয়ার? বলেন 7 ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন ক্লিয়ার? প্রশ্ন 7 ক্লিয়ার হয়েছে? এরপরে আসেন 7 নম্বর প্রশ্নের পরে আসেন 8 নম্বর। প্রণালী মানে স্ট্রেট। প্রণালী মানে হচ্ছে স্ট্রেট, স্ট্রেট মানে হচ্ছে প্রণালী। প্রণালীর কাজ, এই প্রণালীর কাজ হচ্ছে, প্রণালীর কাজ হচ্ছে জলকে যুক্ত করা, যুক্ত করা, আর স্থলকে পৃথক করা, পৃথক করা। জলকে যুক্ত করা, স্থলকে পৃথক করা হলো প্রণালীর কাজ। এই প্রণালীটা এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়, এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি প্রণালীটা। আবার আমরা প্রাকৃতিক ভাবে কিছু খাল খনন করি যেগুলো এই প্রণালীর মতো কাজ করে, প্রণালীর একটা টার্ম হিসেবে কাজ করে। পৃথিবীতে অনেকগুলো প্রণালী আছে, এর মধ্যে আমরা একটু আস্তে আস্তে করে প্রণালীগুলো আলোচনা করব। পানামা, এই পানামা একটা খাল, পানামা খাল আমেরিকা মহাদেশ। এই আমেরিকা মহাদেশে, আমেরিকাতে 2টা মহাদেশ আছে, একটাকে আমরা বলি উত্তর আমেরিকা মহাদেশ, আরেকটাকে আমরা বলি দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই 2 আমেরিকা মহাদেশকে পৃথককারী যে খালটা আছে তার নাম হচ্ছে পানামা খাল। তাহলে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে যে খাল, সেই খালটার নাম হচ্ছে পানামা খাল। কি খাল? পানামা খাল। ওকে, পানামা খাল। আচ্ছা, এই যে পানামা খালটা, এটার বর্তমান মালিকানা হচ্ছে পানামা প্রজাতন্ত্র। পানামা যে দেশটা আছে সেই পানামা প্রজাতন্ত্র। এই পানামা খাল সর্বপ্রথম খনন শুরু করেছিল ফ্রান্স। ফ্রান্স সর্বপ্রথম খনন শুরু করেছিল, পরবর্তীতে খনন কাজ শেষ করতে পারে নাই। কি হয়েছে? করতে পারে নাই। পরবর্তীতে আবার 1904 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই খালটা আবার খনন শুরু করলো। 1913 সালে এসে এই পানামা খালের খননটা শেষ হয়ে যায় এবং 1914 সালে এই পানামা খালটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পানামা খাল, এই পানামা খাল হচ্ছে 2 আমেরিকাকে পৃথক করেছে, তার মানে আফ্রিকা তো হবেই না, সো পানামাটা বাদ। পক প্রণালী, এটা এশিয়া মহাদেশে আছে। প্রণালীটা এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়াতে আছে। দক্ষিণ এশিয়ার একটা দেশের নাম হলো ভারত, এই জায়গাটার নাম হলো ভারত।
আর এদিকে দ্বীপরাষ্ট্র, এটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, এই ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালীটা আছে, সেই প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী। পক, PALK, পক, পক স্ট্রেইট, যেটা বঙ্গোপসাগরের সাথে আরব সাগরকে যুক্ত করে। তাহলে এটা দক্ষিণ এশিয়াতে আছে, এশিয়া মহাদেশের প্রণালী। তাহলে আফ্রিকার সাথে এটা যুক্ত না। এবার আসেন মালাক্কা। এই পাশে আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা, এটা হলো সুমাত্রা, আর এটা হচ্ছে মালয়েশিয়া। আমি ছোট করে আঁকতেছি, এগুলো আমি ক্লাস নিয়েছি, তারপর আবার এগুলো বলার চেষ্টা করি। এর মাঝখানে একটা প্রণালী আসছে, এই প্রণালীটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী। তাহলে এই যে মালাক্কা, যেটা ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে মালয়েশিয়াকে পৃথক করেছে, এটাও এশিয়া মহাদেশের মধ্যে আছে। তাহলে এটাও হবে না। মালাক্কা বাদ, পক বাদ, পানামা বাদ, বাকি থাকে জিব্রাল্টার। তাহলে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কাকে? আফ্রিকা থেকে ইউরোপ মহাদেশকে। এটা হলো ইউরোপ মহাদেশ। এটা হলো ইউরোপের একটা দেশ, তার নাম হচ্ছে স্পেন। ইউরোপের দেশের নাম হচ্ছে স্পেন। এটা হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকার এখানে একটা দেশ আছে, তার নাম হলো মরক্কো। এর মাঝখানে এই যে প্রণালীটা, এই যে দুইটা দেশকে পৃথক করে দিল, এই যে দুইটা দেশকে পৃথক করে দিল, এই যে প্রণালীটা আছে, এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী। তাহলে এখানে একটা দ্বীপ আছে, এই জায়গাটা একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে পেরিজিল। পেরিজিল দ্বীপ, এই দ্বীপটার নাম হচ্ছে পেরিজিল দ্বীপ। অর্থাৎ আফ্রিকার দেশ মরক্কো আর ইউরোপের দেশ স্পেন, এই দুইটার মাঝখানে যে বিরোধপূর্ণ দ্বীপটা আছে, সেই বিরোধপূর্ণ দ্বীপের নামই হচ্ছে পেরিজিল দ্বীপ। কি দ্বীপ? পেরিজিল। এই মরক্কোকে বলা হয় ফেজ টুপির দেশ। ফেজ টুপির দেশ। এই মরক্কোকে বলা হয় ভাসমান মসজিদের নগরী। মসজিদের নগরী মরক্কো। তাহলে ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে যে প্রণালীটা, তার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই পাশে আসে ভূমধ্য সাগর, যার কারণে এই জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্য সাগরের প্রবেশদ্বার। ভূমধ্য সাগরের প্রবেশদ্বার, ভূমধ্য সাগরের প্রবেশদ্বার। টপিকটা এসছে আন্তর্জাতিক টপিক, প্রণালীর টপিক থেকে। ওকে, আমাকে একটু বলবেন ক্লিয়ার হয়েছেন কিনা? ক্লিয়ার হয়েছেন কিনা? আমাকে একটু বলবেন যে ক্লিয়ার হয়েছেন। আপনারা অনেক জায়গায় প্রশ্ন সলভ ক্লাস করেন, অনেক ভাবে প্রশ্ন সলভ ক্লাস করেন, তো একটু আমার প্রশ্ন সলভ ক্লাস করেন আজকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তো প্রশ্ন সলভ করছেন, অনেক ধরনের অনেক মানুষের ক্লাস করেন, একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় আমার ক্লাসটা করেন। একটু শান্ত হন। জীবনে যারা অশান্ত তারা খুব ভালো কিছু জায়গায় যেতে পারে না। একটু শান্ত হন, একটু বোঝেন যে স্যার আসলে কি পড়াচ্ছে, রিলেট করেন তথ্যগুলো, একটার সাথে আরেকটা কিভাবে লিঙ্ক আপ করতে হয় শোনেন, কথা শুনেন, এরপরে না হয় কমেন্ট করেন। কমেন্ট করা, দিস ইজ নট ম্যান্ডেটরি টু ড্রপ ইউর কমেন্ট ইন কমেন্ট বক্স। নট ম্যান্ডেটরি, এটা কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে লাইভ ক্লাসে কমেন্ট করতে হবে। জাস্ট when you face the problems, when you face the confusion, তখন আপনি একটু কমেন্ট করেন। কন্টিনিউয়াসলি কমেন্ট করার কোনো দরকার নাই। শোনেন কথা, ব্যাখ্যা শোনেন, বোঝেন, আলোচনা শুনেন। আসেন 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল কোন সুলতানের শাসনামলে? শ্রী চৈতন্যের আবির্ভাব আলাউদ্দিন হোসেন শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, গিয়াসউদ্দিন ইউজ খলজি, নুসরত শাহ।
নুসরাত শাহ। ওকে, তাহলে আমাকে একটু বলবেন যে শ্রী চৈতন্য, এটা ব্যাখ্যা করব না, এগুলো অসংখ্যবার ব্যাখ্যা করেছি। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিলেন কোন শাসনামলে, মানে কার শাসনামলটা সময়, কার শাসনামল একটু বলেন। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল, শ্রী চৈতন্যের আবির্ভাব দেখেই পারেন কিনা। নয়ের, নয়ের কি বলছেন, খ বলছেন। আচ্ছা, নয়ের খ নাসিরুদ্দিন মাহমুদ শাহ। আচ্ছা, নয়ের ক বলেছেন, একটু কমেন্ট করেন দেখি। নয়, নয়ের গ বলছেন গিয়াসউদ্দিন। আচ্ছা, দেখেন আমি যেটা বললাম, আমি যেটা বললাম যে আপনারা যেই প্রশ্ন পারবেন না, যে প্রশ্ন পারবেন না সেটার উত্তর কেন দেন, যে প্রশ্ন কনফিউশন সেটার উত্তর কেন দেন, ছেড়ে দেন না। ৯ নম্বর প্রশ্ন আপনি পাচ্ছেন না, স্কিপ করেন। এই মেন্টালিটিটাই মানে পরীক্ষার হলে কাজ করে না, যে একটা প্রশ্ন আমি যদি বাই এনি চান্স এটা কখনো শুনি নাই, কখনো দেখি নাই, কখনো পড়ি নাই ক্লাসে, তাহলে আপনি কেন ওই প্রশ্নটা অ্যাটেম্প করার চেষ্টা করেন? মানে অ্যাটেম্প করতে গেলেই তো এটা ভুল হয়ে যাবে। এটা স্কিপ করেন যে ভাই আমি এটা পারতেছি না, আজকে ভাই পারি না, কিন্তু ভুল মানে কন্টিনিউয়াসলি কনফিডেন্সের সহিত ভুল অ্যান্সার করছেন, দরকার নাই তো, পারেন না, ভুল দেন। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল আলাউদ্দিন হোসেন শাহের সময়। কার সময়? আলাউদ্দিন হোসেন শাহের সময়। প্রাচীন ইতিহাসের ক্লাস নিয়েছি, প্রাচীন ইতিহাসের ক্লাস ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, মিউজিকের পেজেও আছে, অর্ণবের পেজেও আছে, একটু ভালো করে দেখবেন, সেখানে আলোচনা করেছি। ১০ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক প্রোটোকল থেকে একটা প্রশ্ন, কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? প্রোটোকল, খেয়াল করেন, কার্টাগেনা প্রোটোকল। আসেন কিয়োটো প্রোটোকল নিয়ে প্রথমে আলোচনা করি। কিয়োটো, কিয়োটো নামে একটা প্রোটোকল হয়েছে যেটা ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয়। কিয়োটো প্রোটোকল নামে একটা প্রোটোকল হয়েছে ১৯৯৭ সালে, এই প্রোটোকলটা হয়েছে কত সাল? ১৯৯৭ সাল। জাপানের কিয়োটো শহরে, জাপানের কিয়োটো শহরে এই প্রোটোকলটা হয়েছিল, যার কারণে এই প্রোটোকলটার নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল। কেন হয়েছে? তাপমাত্রা, পৃথিবীতে তাপমাত্রা বা উষ্ণতা হ্রাস করার জন্য, তাপমাত্রা, তাপমাত্রা বা উষ্ণতা, উষ্ণতা হ্রাস করার জন্য ১৯৯৭ সালে যে প্রোটোকলটা হয় সেটাকে আমরা কিয়োটো প্রোটোকল বলি। এই কিয়োটো প্রোটোকলের আগেও কানাডার একটা শহর আছে, নাম হলো মন্ট্রিল। সেই মন্ট্রিল শহরে আরেকটা প্রোটোকল হয়েছে, তার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল। তাহলে এই মন্ট্রিল প্রোটোকলটা ১৯৮৭ সালে হয়েছিল। কোথায় হয়েছিল? কানাডার একটা শহর, তার নাম হচ্ছে মন্ট্রিল শহর। সেখানে কি কারণে? সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন যে গ্যাসটা আছে, এই গ্যাস কমানোর যেটা ইতিহাস মানে হ্রাস করার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে, সিএফসি গ্যাস হ্রাসকরণের জন্য, সিএফসি গ্যাস হ্রাসের জন্য মন্ট্রিল প্রোটোকল হয়েছে। আচ্ছা, এবার আসেন কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা, কার্টাগেনা, কার্টাগেনা প্রোটোকল। তাহলে এই কার্টাগেনা আসলে কোথায়? এটা হচ্ছে কলম্বিয়ার একটা শহর, কলম্বিয়া, কলম্বিয়া। এই কলম্বিয়া শহরে এই প্রোটোকলটা হয়েছে জৈব জ্বালানি সংরক্ষণের জন্য। জৈব জ্বালানি, জৈব জ্বালানি সংরক্ষণ বিষয়ক যে প্রোটোকলটা, সেই প্রোটোকলটার নাম হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। কবে হয়েছে? ২০০০ সালে হয়েছে। কত সালে? ২০০০ সালে হয়েছে কার্টাগেনা প্রোটোকল।
তাহলে একটু আপনি এই ৩-৪টা প্রোটোকল পড়লেই পরীক্ষা কমন চলে আসে। মন্ট্রিলটা আগে পড়েন, এরপরে কিয়োটো প্রোটোকল পড়েন, এরপরে কার্টাগেনা পড়েন। তাহলে মন্ট্রিল, কিয়োটো, কার্টাগেনা প্রোটোকল। প্রশ্ন চেয়েছে কার্টাগেনা প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? ২০০০ সালে। ক নম্বর অপশন ২০০০ সালে। কলম্বিয়া। এই যে কলম্বিয়া যে দেশটা আছে, আমেরিকার একটা দেশ কলম্বিয়া। এই কলম্বিয়ার গেরিলা গোষ্ঠী আছে, ফার্ক গেরিলা গোষ্ঠী কোন দেশের? কলম্বিয়া। এগুলো মানে আমি চাইলে অনেক রিলেট করে আপনাকে এই একটা কোশ্চেনই ১ ঘন্টা পড়াতে পারবো। এই ১০ নম্বর কোশ্চেনটাই আমি আপনাকে ১ ঘন্টা পড়াতে পারবো। এই জৈব জ্বালানি থেকে জৈব জ্বালানির বিস্তারিত আলোচনা, মানে কলম্বিয়ার বিস্তারিত আলোচনা, মন্ট্রিল শহরের বিস্তারিত আলোচনা, জাপান নিয়ে এই ৪টা অপশন নিয়ে আমি ১ ঘন্টা পড়াতে পারবো। মানে এইদিকের কার্টাগেনার যে হাবিজাবি কথা বললাম এগুলো নিয়ে পড়াতে পারবো, এদিকে এই সালগুলোর বিভিন্ন ঘটনা আরো পড়াতে পারবো। পড়ানোর কোনো মানে শেষ নাই। যে অ্যাঙ্গেলে চান যেভাবে চান সেভাবে পড়াতে পারবো। কিন্তু ওগুলো অত ডিপে যাচ্ছি না। জাস্ট একটু কি বলি এটাকে? এই জিনিসগুলো দেখবেন বাসায়। চলেন ১১ নম্বর প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ এর পরিচালক কে? ওকে, নেকাব্বরের মহাপ্রয়াণ। প্রশ্ন নাম্বার ১১ দেখি সলভ করেন। প্রশ্ন নাম্বার ১১ সলভ করেন। প্রশ্ন ১১। প্রশ্ন ১১ সলভ করেন। দেখি পারেন কতটুকু। হালকার উপর ঝাপসা। হালকার উপর ঝাপসা জান্নাতি তাইয়্যিবুন বলছে হালকার উপর ঝাপসা। আচ্ছা, আপনাদের প্রশ্ন অনেক বেশি। ফাইনাল সাজেশনের ম্যারাথন ক্লাস হবে কিনা? কেন হবে না? অবশ্যই ক্লাস হবে। কেন হবে না? ক্লাসের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসার চেষ্টা করেন। আজকে ৩০ টা প্রশ্নের ব্যাখ্যা পড়াচ্ছি। গুরুত্বপূর্ণ টপ এমসিকিউর ব্যাখ্যা পড়াচ্ছি। এটাও তো ইম্পর্টেন্ট। ফাইনাল সেশনের ক্লাস হবে। ৩ টা ক্লাস নিয়েছি অলরেডি ম্যারাথন। এর আগে আরো ৬ টা ক্লাস নিয়েছি। এগুলো করেছেন কিনা দেখেন। এক্সাম দিয়েছি। এক্সামের পড়াটা করছেন কিনা দেখেন। মাসুদ পথিক, মাসুদ পথিক। না পারলে অ্যান্সার দিবেন না ভাই, ভুল দিবেন না। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। ভুল অ্যান্সার দিবেন না, মাসুদ পথিক। আচ্ছা, আসেন চলেন একটু ব্যাখ্যা করি প্রশ্নটা। একটু ব্যাখ্যা করি প্রশ্ন। তারেক মাসুদ, তারেক মাসুদ দেখেন আমাদের একজন চিত্রশিল্পী আছেন, নাম হচ্ছে এস এম সুলতান। এস এম সুলতান, এস এম সুলতান। এই এস এম সুলতানকে নিয়ে তারেক মাসুদ একটা চলচ্চিত্র করেছেন, তার নাম হচ্ছে আদম সুরত। আদম সুরত। এস এম সুলতানকে নিয়ে, এস এম সুলতানের জীবনী নিয়ে যে চলচ্চিত্রটা হয়েছে তার নাম হচ্ছে আদম সুরত। কি নাম? আদম সুরত। তারেক মাসুদ আরেকটা চলচ্চিত্র বানালেন, তার নাম হচ্ছে মুক্তির গান। মুক্তির গান, মুক্তির কথা। মুক্তির গান, মুক্তির কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র, মুক্তির গান, মুক্তির কথা। এর সাথে তার স্ত্রী ক্যাথরিন মাসুদও ছিলেন পরিচালনার দায়িত্বে। তো তখন মুক্তিযুদ্ধের সময়টাতে এই চলচ্চিত্রটা হয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। একজন লেয়ার লেভিন নামক একজন সাংবাদিক আছেন, লেয়ার লেভিন, লেয়ার লেভিন, লেয়ার লেভিন। এই যে লেয়ার লেভিন যে সাংবাদিকটা আছে, তিনি মুক্তিযুদ্ধের সময়টাতে অনেক ছবি ভিডিওগ্রাফি করেছিলেন। তার কিছু ছবি ভিডিওগ্রাফি নিয়ে এই মুক্তির গান এই চলচ্চিত্রটা বানিয়েছিলেন তারেক মাসুদ। কে বানিয়েছিলেন? তারেক মাসুদ। মাটির ময়না, মাটির ময়না তারেক মাসুদের আরেকটা চলচ্চিত্র, যে চলচ্চিত্রটা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। অস্কারের জন্য মনোনীত হয় যে চলচ্চিত্র, তার নাম হচ্ছে মাটির ময়না। মাটির ময়না, তারেক মাসুদ। এরপরে মুক্তিযুদ্ধের সময়টাতে, মুক্তিযুদ্ধের পরে যে সকল নারীগুলো বেঁচে গিয়েছিল, যুদ্ধ থেকে বেঁচে যায় যে সকল নারী,
মুক্তিযুদ্ধের সময়টাতে তাদেরকে নিয়ে তারেক মাসুদ একটা চলচ্চিত্র বানিয়েছিলেন, তার নাম হচ্ছে নারীর কথা। পরীক্ষায় প্রশ্ন এসেছে, নারীর কথা। নারীর কথা অর্থাৎ যুদ্ধে বেঁচে যাওয়া নারীদের নিয়ে, নারীদের ঘটনা বর্ণনা নিয়ে যে চলচ্চিত্রটা, তার নাম হচ্ছে নারীর কথা। নারীর কথা। আচ্ছা, এরপরে আরেকটা চলচ্চিত্র নাম হচ্ছে রানওয়ে। রানওয়ে 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 তিনি বানিয়েছেন জাগো হুয়া সাভেরা। জাগো হুয়া সাভেরা, রানওয়ে জাগো হুয়া সাভেরা। তাহলে দেখেন, মুক্তির গান, মুক্তির কথা, আদম সুরত, মাটির ময়না, জাগো হুয়া সাভেরা, নারীর কথা। নারীর কথা কে বানিয়েছেন? এগুলো বানিয়েছেন তারেক মাসুদ। তারেক মাসুদ। পরীক্ষায় এইগুলোর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আসছে তারেক মাসুদকে নিয়ে। আচ্ছা, এরপরে আসেন নাসিরউদ্দিন ইউসুফ। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। নাসিরউদ্দিন ইউসুফ তিনি একজন মুক্তিযোদ্ধা। প্রশ্ন আসতে পারে যে কোন চলচ্চিত্র পরিচালক একজন নিজে মুক্তিযোদ্ধা। যদি বলে দেয় এখানকার কোন জন মুক্তিযোদ্ধা, তাহলে অ্যান্সার হবে নাসিরউদ্দিন ইউসুফ। তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধা না, তিনি গেরিলা যোদ্ধা। তিনি একজন গেরিলা যোদ্ধা। তিনি ক্র্যাক প্যাটার্নের সদস্য ছিলেন এই নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। খেয়াল করেন, এই নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তিনি একটা চলচ্চিত্র বানিয়েছিলেন ৭১-এর যিশু। অনেকবার পরীক্ষায় দেখেছেন আসতে ৭১-এর যিশু। ৭১-এর যিশু, এই ৭১-এর যিশু একটা উপন্যাস অবলম্বনে শাহরিয়ার কবির একজন ব্যক্তি আছেন, উপন্যাসিক, তিনি লিখেছিলেন এই উপন্যাসটা। এই ৭১-এর যিশু যে উপন্যাসটা আছে, সেই উপন্যাস লিখেছিলেন শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির লিখেছিলেন ৭১-এর যিশু উপন্যাস। সেই উপন্যাস অবলম্বনে তিনি চলচ্চিত্র বানালেন ৭১-এর যিশু। নাসিরউদ্দিন ইউসুফের আরেকটা চলচ্চিত্র আছে, তার নাম হচ্ছে গেরিলা। আরেকটা চলচ্চিত্রের নাম হচ্ছে গেরিলা। নাসিরউদ্দিন ইউসুফের এটা অনেকবার পুরস্কার পেয়েছে এই গেরিলা চলচ্চিত্র। ৭১-এর যিশু যে চলচ্চিত্রটা আছে, এটার ঘটনা কি? চমৎকার একটা ঘটনা, আপনারা যদি শুনে থাকেন। এক গ্রাম থাকে, সেই গ্রামে জেলেরা মাছ ধরে, মাছ নিয়ে বাজারে বিক্রি করে। একদিকে মুক্তিযুদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধের তাণ্ডব হচ্ছে। তো ওই গ্রামে একটা চার্চ ছিল, খ্রিস্টান গির্জা ছিল, চার্চ। সেখানে এই চার্চের যিনি প্রধান, সে প্রধান থাকে। তো এরপরে পাকিস্তানিরা হানা দেয়। এই ঘটনা পরবর্তীতে এই চার্চেই একজন শিক্ষক ছিলেন, স্কুল ছিল, এটা জাস্ট সংক্ষেপে বলি। তো তখন ওই সময়টাতে ৭১-এর যিশু উপন্যাস, সেই সময়টাতে এই যারা যুদ্ধে আহত হয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে, চিকিৎসা সেবার করেছে ওই চার্চের ভেতরে, সেটা নিয়ে। এবং পরবর্তীতে ওই স্কুল মাস্টার এরা তাঁবু গেড়েছে, মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছে, চাল ডাল বিভিন্ন গ্রামের মধ্যে থেকে চাল ডাল সংগ্রহ করে সেটা দিয়ে খিচুড়ি রান্না করেছে। এরপরে ওখানকার একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চা মেয়ে, এই গল্পেরই। সেই বাচ্চা মেয়েকে ওই চার্চ প্রতিদিন সময়টাতে ওই পড়াতেন, গল্প শোনাতেন, যিশুর গল্প শোনাতেন। যিশুকে নিয়ে তিনি গল্প বলতেন। তো হঠাৎ করে দেখলেন একদিন পাকিস্তানিরা এসে সেই বাচ্চাটাকেও মেরে ফেলে। তখন বুকে নিয়ে তিনি কিছু কান্না করলেন। এটা নিয়ে ৭১-এর যিশু এই উপন্যাস, এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা নিয়ে। দেখেন নাই, যদি দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আচ্ছা, তো আপনার তো দেখেন হেড স্টোরি 2, 3, 4, 5 এগুলো দেখেন, আপনারা তো এগুলো দেখেন না। যাই হোক, আচ্ছা, এরপরে আসেন হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি। শ্যামল ছায়া। শ্যামল ছায়া তার চলচ্চিত্র। হ্যাঁ, এরপরে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস আছে, তার নাম হচ্ছে দেয়াল। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দেয়াল, বা শেষ উপন্যাস নাম হচ্ছে দেয়াল। ওদিকে আসলে মাসুদ পথিক। তাহলে এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নিকাব্বরের মহাপ্রণয়ন, যেটা এটা মাসুদ পথিক বানিয়েছেন। তার আরেকটা চলচ্চিত্র আছে, ওটাও পরীক্ষায় আসে, মায়া, নাম হচ্ছে মায়া দ্য লস্ট মাদার। লিখে রাখেন,
জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন না? লাগবে। তার আরেকটা চলচ্চিত্র মায়া, দ্য মাদার লস্ট মাদার, এটাও মুক্তিযুদ্ধের একজন মা তার সন্তান হারিয়ে যায় সেই ঘটনার প্রেক্ষাপটে মায়া দ্য লস্ট মাদার এটা বানিয়েছে। ওকে, বলেন বলেন, ক্লিয়ার হয়েছেন? আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন জহির রায়হান, আরেক ফাল্গুন বানিয়েছেন জহির রায়হান। ওবায়দুল ওবায়দুল কাদের নামে একজন কমেন্ট করছে মেহিদিকে পেজে। আরেক ফাল্গুন বানিয়েছেন জহির রায়হান, আগুনের পরশমণি বানিয়েছেন হুমায়ুন আহমেদ। বলেন ক্লিয়ার? ক্লিয়ার? জীবনে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, জীবনে তাড়াহুড়া করতে গেলে সমস্যা। একজন কমেন্ট করেছে যে ভাই একটু দ্রুত করেন, আমাদের তো আরো পড়া আছে। অর্ণব স্যারের জন্য 2 ঘন্টা সময় দেওয়া যায় না? সারাদিন ক্লাস নেইনি, সারা রাতও পড়াচ্ছি না, ম্যারাথন ক্লাসও নিচ্ছি না, বলেছি 2 ঘন্টা আমাকে সময় দেন। সে 2 ঘন্টা আমাকে সময় দিতে পারবেন না? না দিলে কোনো কিছু করার নাই। আমার জীবন থেকে আমি আপনাকে 2 ঘন্টা দিতে পারি, আপনি আমাকে অন্তত 2 ঘন্টা সময় দিবেন। তাড়াহুড়া করবেন না ভাই, জীবনে তাড়াহুড়া করলেই ভুল হয়। ঠিক আছে? ফ্রাইডে ফর ফিউচার, ফ্রাইডে ফর ফিউচার কোন বিষয়ক আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার কোন বিষয়ক আন্দোলন? কমেন্ট করেন। ভাষা রক্ষা, পরিবেশবাদী, সাংস্কৃতিক, লিঙ্গ সমতা। ফ্রাইডে ফর ফিউচার। বলেন ফ্রাইডে ফর ফিউচার। অর্ণব স্যার পেজ থেকে হ্যাঁ, পরিবেশবাদী, পরিবেশবাদী। আচ্ছা, ঘটনাটা শোনেন, ঘটনাটা শোনেন, পরিবেশবাদী। আচ্ছা, একজন সুইডিশ কন্যা আছে, তার নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ, এই গ্রেটা থুনবার্গ স্কুলে, তার স্কুলে শুক্রবারে, তার স্কুলে কি শুক্রবারে কি করেছে ব্রাদার? স্কুলে শুক্রবারে, তার স্কুলে শুক্রবারে সে গাছ লাগানোর যে কর্মসূচি, পরিবেশ রক্ষার জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচি করল গ্রেটা থুনবার্গ। পরিবেশ কর্মসূচি অর্থাৎ, অর্থাৎ আমাদের শুক্রবারটা আমরা কি করব? পরিবেশের জন্য উৎসর্গ করছি, বা পরিবেশের জন্য। তো পরবর্তীতে এই যে গাছ লাগান কর্মসূচি, পরিবেশ রক্ষা কর্মসূচি শুক্রবারে, পরবর্তীতে এটার একটা স্লোগান হয়ে যায় ফ্রাইডে ফর ফিউচার। তো এই গ্রেটা থুনবার্গকে পরবর্তীতে একটা উপাধি দেওয়া হয় সুইডিশ পরিবেশ কন্যা, সুইডিশ পরিবেশ, পরিবেশ কন্যা গ্রেটা থুনবার্গ। তাহলে অ্যান্সার হচ্ছে পরিবেশবাদী আন্দোলন, পরিবেশবাদী আন্দোলন। 13 নম্বর, 13 নম্বর প্রশ্ন, আইন প্রণয়নের ক্ষমতা। ক্লাস যদি কোনো কারণে আটকে যায় তাহলে ক্লাস আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, খেয়াল করেন কি বললাম, কি বললাম? বললাম আইন প্রণয়নের ক্ষমতা। যদি কারো ক্লাস আটকে যায় তাহলে একটু অপেক্ষা করেন, নেট থেকে বের হন, বের হয়ে আবার ক্লাসে ঢোকেন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো সমস্যা হতে পারে। ওকে, আইন প্রণয়নের ক্ষমতা, আইন প্রণয়নের ক্ষমতায় কার কাছে ন্যস্ত থাকে? আইন প্রণয়নের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের, রাষ্ট্রপতির, স্পিকারের, জাতীয় সংসদের। আইন প্রণয়নের ক্ষমতা মূলনীতি স্কুল থেকে পরিবেশ আগে।
হ্যাঁ, ওবায়দুল কাদের আপনি ঠিকই বলেছেন। স্কুল থেকে পরিবেশবাদে। নেটওয়ার্কের একটু সমস্যা। ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করতে হবে। আমার কথাগুলো শোনেন। যদি কথাগুলো শোনা যায়, আমার কথাগুলো শোনেন। আইন প্রণয়নের ক্ষমতা আমার সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ডটা ঠিক আছে। ভিডিও হয়তো একটু প্রবলেম হচ্ছে। আইন প্রণয়নের ক্ষমতা। আপনারা অ্যান্সার করেন। এর মধ্যে ইনশাআল্লাহ ক্লাস ঠিক হয়ে যাবে। আইন প্রণয়নের ক্ষমতা কার কাছে? মানে ক্ষমতা কার? প্রশ্ন নাম্বার 14। জাতীয় সংসদ বলেছেন। আচ্ছা দেখেন, আলোচনা করি। আলোচনা করি। জাতীয় সংসদ। তাহলে দেখেন, এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ এর কাজ কি? আইন প্রণয়ন করা। ঠিক আছে, জাতীয় সংসদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এবার আসুন জাতীয় সংসদ নিয়ে একটু আলোচনা। জাতীয় সংসদ নিয়ে একটু আলোচনা করি। এই জাতীয় সংসদ ভবন কোথায় আছে? শেরেবাংলা নগর। শেরেবাংলা নগর। ঢাকার শেরেবাংলা নগরে আছে জাতীয় সংসদ। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদের নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদের নাম কি? জাতীয় সংসদ। আচ্ছা, এই যে জাতীয় সংসদ ভবনটা যখন ছিল না, তখন আমাদের সংসদ কার্যক্রমটা চলতো ঢাবির জগন্নাথ হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে জাতীয় সংসদ কার্যক্রমটা চলত। এই জাতীয় সংসদের মোট আসন ৩৫০টা আসন। এর মধ্যে ৫০টি নারী আসন। এই যে নারী আসন, এটা আগামী ২৫ বছরের জন্য স্থায়ী। যেটা করা হয়েছে সংবিধানের ১৭তম সংশোধনের মাধ্যমে। নারী আসন ২৫ বছরের জন্য স্থায়ী। সংবিধানের কততম সংশোধনী? ১৭তম সংশোধনীর মাধ্যমে ৫০টা নারী আসন। জাতীয় সংসদের সবচেয়ে বেশি আসন আছে ঢাকায়। ঢাকা জেলায় সবচেয়ে বেশি আসন, ২০টা আসন। এই জাতীয় সংসদের ৩০০ নং আসনটা আছে ৩০০ নং আসনটা আছে বান্দরবান। জাতীয় সংসদের যে ৩০০ নং আসন, এই ৩০০ নং আসনটা আছে বান্দরবান জেলায়। আর ১ নং আসনটা আছে পঞ্চগড়। আইন প্রণয়নের ক্ষমতা কার থাকে? জাতীয় সংসদের থাকে। কার ক্ষমতা থাকে? জাতীয় সংসদের ক্ষমতা থাকে। আচ্ছা, স্পিকার। জাতীয় সংসদের অধিবেশন যিনি পরিচালনা করেন তাকে বলা হয় স্পিকার। জাতীয় সংসদের অধিবেশন পরিচালনাকারী। জাতীয় সংসদের অধিবেশন পরিচালনাকারী ব্যক্তির নাম হচ্ছে স্পিকার। স্পিকার হতে গেলে বয়স লাগে ২৫ বছর। কত বছর লাগে? ২৫ বছর লাগে। স্পিকার তিনি কখনো কখনো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, অর্থাৎ রাষ্ট্রপতি যখন অনুপস্থিত থাকেন তখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বটা পালন করেন। কোন একজন ব্যক্তি, কোন একটা সংসদ সদস্য এই স্পিকারের অনুমতি ছাড়া ৯০ দিনের বেশি তিনি বাইরে থাকতে পারেন না। এবার আসুন রাষ্ট্রপতি। রাষ্ট্রের সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার হতে গেলে বয়স লাগবে ৩৫ বছর। মেয়াদ থাকবে ৫ বছর। পরপর ২ মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারেন। রাষ্ট্রপতি চাইলে যুদ্ধ ঘোষণা করতে পারেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন, স্থগিত করতে পারেন, ভেঙে দিতে পারেন। এই যে রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিয়োগ দেন, তিনি ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেন, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এই সকল কাজ সম্পাদনা করেন কার মাধ্যমে? এই রাষ্ট্রপতি করেন।
প্রশ্ন হচ্ছে আইন প্রণয়নের ক্ষমতা কার কাছে? জাতীয় সংসদের কাছে ন্যস্ত থাকে। জাতীয় সংসদ এই কাজ করে। ওকে, থ্যাংক ইউ। পরের প্রশ্নতে চলে যাব। পরের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বা অভিশংসনের ক্ষমতা। মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বা অভিশংসনের ক্ষমতা কার কাছে থাকে? সুপ্রিম কোর্ট তো হওয়ার সুযোগ নেই, জনগণ না, রাষ্ট্র না, কংগ্রেস। এখন একটু ওয়ান শটে দ্রুত আগাবো। হ্যাঁ, এখন একটু দ্রুত আগাবো, একটু দ্রুত আগাবো ইনশাআল্লাহ। এবার আপনারা একটু দ্রুত আগাবেন, ঠিক আছে? একটু দ্রুত আগাবেন। আমি যে গতিতে পড়াচ্ছি এই গতিতে আমি পড়াবো, জান্নাতুল ফেরদৌস। আপনাকে আবারও বললাম, আমি যে গতিতে পড়াচ্ছি এই গতিতেই পড়াবো, ঠিক আছে? যদি কেউ মনে করেন যে ক্লাসটা আরেকটু দ্রুত হওয়া উচিত, তাহলে প্লিজ আপনারা একটু লিভ করেন। লিভ করে আমার এই ক্লাসটা ইউটিউবে যখন দিব তখন আপনি একটু স্পিড বাড়ায় নিন, তখন দেখে নিন। কারণ সবার ক্যাপাবিলিটিস এক না, সবার মানে নেয়ার ক্ষমতা এক না, ঠিক আছে? মানে 30টা এমসিকিউ পড়ানো মানে ওই 30টা এমসিকিউ আপনাকে মুখস্থ করে দেওয়া না, 30টা এমসিকিউর সাথে 30টা তথ্য দেওয়া, 30টা এমসিকিউর প্যাটার্নটা বুঝায় দেওয়া, এটা হচ্ছে আমার কাজ। আপনাকে গদবাঁধা 100 এমসিকিউ সলভ করায় দিলাম, সেটা না। বুঝতে পেরেছেন? মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, আচ্ছা বললাম। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এখানে আপনি জানেন সাধারণ জ্ঞানের 30টা টপিক নিয়েছি আমি আজকে। সাধারণ জ্ঞানের 30টা টপিক নিয়ে পড়েছি। প্রত্যেকটা আলাদা আলাদা টপিক, প্রত্যেকটা আলাদা। কখনো প্রাচীন ইতিহাসে সুইচ করেছি। আপনারা প্রশ্নের প্যাটার্ন বোঝেন, কখনো প্রাচীন ইতিহাস দিয়েছি, কখনো সংবিধান দিয়েছি, কখনো মুক্তিযুদ্ধ দিয়েছি, কখনো প্রণালী দিয়েছি, কখনো আবার অন্য কিছু দিয়েছি। মানে কি আপনার কোশ্চেন মানে ইউজড করার জন্য প্যাটার্নের সাথে। এখন আবার নদী দিলাম, একটু আগে আন্তর্জাতিক পড়লাম, এখন আবার নদী। আড়াআড়া করবেন না। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? আমি একটু জাস্ট আমার নদ নদীর ক্লাস ইউটিউবে আছে, যদি মনে করেন কেউ দেখবেন। আমাদের পেজেও নদ নদীর ক্লাস দেওয়া আছে, যদি কারো দেখার দরকার হয় প্লিজ একটু দেখে নেবেন নদ নদীর ক্লাসটা। 3 ঘন্টার একটা ক্লাস আছে। আচ্ছা, মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? এই মেঘনা নদীটা, তাহলে এর আগে আমি একটু বুঝি। এই জায়গাটা হচ্ছে তিব্বত। তিব্বত, এই তিব্বত থেকে একটা নদী বাংলাদেশটা দীর্ঘ পথ অতিক্রম করেছে। একটা দীর্ঘ পথ অতিক্রম করে এসছে একটা নদী, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র, যেটা তিব্বতীয় নাম ছিল সানপো। এটার তিব্বতীয় নাম হচ্ছে সানপো। তিব্বতীয় নাম কি নাম? সানপো। তিব্বতীয় নাম হচ্ছে সানপো। ওকে, এবার আসেন, এই ব্রহ্মপুত্র নদটা এটা বাংলাদেশে ঢুকলো, এটা বাংলাদেশে ঢুকলো কুড়িগ্রাম জেলা দিয়ে। কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে। ব্রহ্মপুত্র নদটা বাংলাদেশে ঢুকছে কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে। এর মধ্যে একটা মজার ঘটনা বলি, মজার ঘটনাটা শোনেন। সাদিয়া জান্নাত তোফা, ময়মনসিংহ এর গফরগাঁয়ের, আপনাকে উদ্দেশ্য করে ঘটনাটা বলি এবং পূর্ববর্তী ক্লাসের ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? 1 মিনিটে শেষ করবো ঘটনাটা। 2023 সালে পড়াচ্ছি, ব্যাখ্যা পড়াচ্ছি, কোশ্চেন ব্যাখ্যা। তো ব্যাখ্যা পড়াতে নরমালি কোশ্চেন যখন প্রশ্ন অ্যানালাইসিস করি, আপনারা তো নরমালি গতানুগতিক টিচারের ক্লাস করেন, 4টা অপশন নিয়ে ব্যাখ্যা করে না, বা সময় সুযোগ থাকার পরেও করে না অনেকে, আবার স্টুডেন্টের চাহিদা থাকে না, এই জন্য অনেকে করে না 4টা কোশ্চেন অপশনের ব্যাখ্যা। তো আমি নরমালি ব্যাখ্যা করে পড়াচ্ছি। তো তখন একটা স্টুডেন্ট বলল যে স্যার আপনি এত ব্যাখ্যা কেন পড়াচ্ছেন, মানে ব্যাখ্যা মানে প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা কেন দিচ্ছেন, তাড়াতাড়ি পড়ান, দ্রুত পড়ান, টাইম কম। তো মন দিয়ে শুনবেন ঘটনা। ওইখানে যে কোশ্চেন গুলো পড়াইছি, ওই কোশ্চেনের একটা কোশ্চেনও কমন আসে নাই। ওইখানে যে 30টা প্রশ্ন নিয়েছিলাম সে 30টা প্রশ্নের প্রশ্ন কমন আসে নাই, কিন্তু ওই যে 4টা অপশন ছিল না ভাই,
ওই 4টা অপশনের প্রত্যেকটা অপশনের যে ব্যাখ্যা করেছি সেখান থেকে সে 25টা কোশ্চেন দাগায় আসছে। সে এসে আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছে যে স্যার, আমি আসলে ওই দিনের ক্লাসটা করার পরে আমি আরো 20 দিন স্যার আপনার মানে এগুলো ভালো করে পড়েছি এবং কোশ্চেন রিলেশনটা আমি বুঝতে পেরেছিলাম, এতদিন বুঝি নাই। এবং পরীক্ষার হলে আমি আপনাকে ভুল বুঝছিলাম স্যার। পরীক্ষার হলে আপনার ওই কোশ্চেনের অপশনের ব্যাখ্যাটা আমার বারবার মনে পড়তেছিল যে স্যার এটার সাথে এটা রিলেট করে বলছিল, ওটার সাথে এটা রিলেট করে বলেছিল। আপনাকে কোশ্চেন কমন পাওয়ার জন্য পড়াচ্ছি না। এই এই কোশ্চেন সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এই বছরে ঢাবিতে আসবে না, রাবিতে আসবে না, চবিতে আসবে না, কিন্তু এটার সাথে যেগুলো ব্যাখ্যা করব সেগুলো আপনার কোশ্চেন কমন করবে। বুঝতে পারছেন? ওকে, আসেন তাহলে এই ব্রহ্মপুত্র নদটা কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করলো। এখানে এই ব্রহ্মপুত্র প্রবেশকারের সময় এখানে 2টা উপধারা হয়ে যায়, অর্থাৎ আহ ভূমিকম্পের ফলে নিচের দিকে নেমে যায় একটা ধারা, আরেকটা দিকে ওদিকে যায়। যেটা নিচের দিকে নেমে যায় এটাকে আমরা পুরাতন ব্রহ্মপুত্র বলছি, পুরাতন ব্রহ্মপুত্র বলছি। আর আমাদের রাজশাহী দিয়ে একটা নদী ঢুকলো, রাজশাহী দিয়ে, যে নদীটা ভারতীয় নাম হচ্ছে গঙ্গা, আর বাংলাদেশে ঢোকাকালীন সময় নাম হয়ে যায় পদ্মা। পদ্মা। তাহলে এই যে দেখেন, এই পদ্মা আর এদিকে এদিকে এই যে নতুন যে ধারাটা হলো সেটার নাম আবার যমুনা ধারা। ব্রহ্মপুত্রের নতুন নতুন যে ধারাটা হয়ে গিয়েছিল এখানে, এই জায়গাটার নাম হচ্ছে যমুনা। এটা গোয়ালন্দের কাছে মিলে যায়, রাজবাড়ী গোয়ালন্দ মিলে যায়। ওকে, এরপরে এসে নতুন একটা নাম, অর্থাৎ এখান থেকে সে পদ্মা নামে সামনে বাড়তে থাকে, পদ্মা নামে সামনে বাড়তে থাকে। এদিক থেকে সুরমা কুশিয়ারা নদী আসে, এসে মিলিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে, মিলে নতুন সামনের দিকে এসে মিলে এই মেঘনার সাথে আর এই নদীটা মিলে যায়। তাহলে দেখেন, এইদিকে মেঘনার সাথে মিলে মেঘনা নামে পতিত হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন চাইছে মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিললো। তাহলে দেখেন, মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলছে কোথায় একটু বলতে পারবেন? চাঁদপুর। এই দেখেন, যমুনা নদী এসে মিলছে, এরপরে এই যমুনা নদী এখানে এসে নাম ধারণ করলো মেঘনা নামে। মেঘনা আর ব্রহ্মপুত্র এসে মিলেছে কোন জায়গায়? ভৈরব বাজার, চাঁদপুর, গোয়ালন্দ, কোন জায়গায়? এবার একটু বলেন। ওকে, তাহলে এখন আপনাকে যদি প্রশ্ন করে, এখান থেকে আরো 4টা প্রশ্ন আপনাকে আমি পড়ায় দিই। এখন আপনাকে প্রশ্ন যদি করে যে গঙ্গা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? গঙ্গা নদী বাংলাদেশের রাজশাহী দিয়ে প্রবেশ করেছে। আপনাকে যদি ব্রহ্মপুত্র কোথা দিয়ে প্রবেশ করেছে? কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে। আপনাকে যদি বলে ব্রহ্মপুত্রের উপনদী কোনটা? যমুনা। আপনাকে যদি প্রশ্ন করে যে ভূমিকম্পের ফলে কোন নতুন স্রোতধারা হয়েছিল? নাম হচ্ছে যমুনা। ভূমিকম্পের ফলে কোন স্রোতধারা হয়েছিল? নাম কি তার? যমুনা। কি নাম? যমুনা। আপনাকে যদি প্রশ্ন করে এই পদ্মা নদীটা আর এই যমুনাটা মিললো কোথায়? মিললো কোথায়? তাহলে পারবেন না? আশা করি পারবেন, ইনশাআল্লাহ। আশা করি পারবেন, আমার বিশ্বাস পারবেন। মিহির জিকে পেজ থেকে যারা আছেন তাদের কমেন্ট একটু অ্যাডমিন কে দেখতে বলবো, আপনারা একটু অ্যাডমিন কমেন্ট গুলো একটু দেখবেন। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কি? তাহলে ভৈরব বাজারের কাছে এই ব্রহ্মপুত্রের সাথে মেঘনা নদীটা মিলেছিল, ভৈরব বাজারের কাছে। নদ নদীর ক্লাসটা একটু দেখে নেবেন যদি কারো নদ নদী নিয়ে কনফিউশন থাকে। বোধিসত্ত্ব পদ্মা পাড়ি দেয়াল চিত্রটি কোথায় পাওয়া যায়? বোধিসত্ত্ব পদ্মা পাড়ি। ওকে, এর পরের প্রশ্ন, পরেরটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন।
তাহলে বোধিশব্দ পদ্মা পানি দেয়াল চিত্রটি কোথায় আছে? বোধিসত্ত্ব পদ্মা পানি। ছয় ক ইলোরা, ইলোরা, সাতটি, খাজুরাহু, অজান্তা। আচ্ছা, 16 ক বলছে ইলোরা অজান্তা হওয়ার সুযোগ কম। আচ্ছা, এই ইলোরা অজান্তা হওয়ার সুযোগ কম। খেয়াল করেন, টপিকটা বোঝেন। খেয়াল করেন, এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত হচ্ছে। দেখেন, মৌর্য আমলে বৌদ্ধ ধর্মের প্রসার করে, মৌর্যরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। তাহলে এই সময়টাতে যে অজান্তা, অজান্তা গুহা ছিল, আর এই যে ইলোরা গুহা, অজান্তা আর ইলোরা গুহা, সেখানে সেই এদের এই আগে এটা বোঝেন, এই অজান্তা এবং ইলোরা গুহা এটা কে আবিষ্কার করছিলেন? এটা একজন সেনা অফিসার, তার হচ্ছে জন স্মিথ। একজন জন স্মিথ নামক সেনা অফিসার, তিনি এটা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম। খেয়াল করেন, এখানে এই অজান্তাতে প্রায় 35টা গুহা আছে। এই অজান্তাতে কয়টা? 35টা গুহা আছে। আর এই গুহার ভেতরে যে দেয়াল চিত্রগুলো ছিল, সেই দেয়াল চিত্রগুলোতে গৌতম বুদ্ধের এই গৌতম বুদ্ধের বিভিন্ন কিছু পাওয়া যায়। বিভিন্ন গৌতম বুদ্ধ, মৌর্য, হ্যাঁ, তারপর হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থের বিভিন্ন কিছু পাওয়া যায়। তো দেখেন, যেটাকে আমরা বোধিসত্ত্ব পদ্ম পানি বলি, তাহলে এই বোধিসত্ত্ব পদ্ম পানি দেওয়াল চিত্রটা অ্যাকচুয়ালি পাওয়া যায় এই অজান্তা গুহাতে। কোথায় পাওয়া যায়? অজান্তা গুহাতে। অজান্তা গুহা। তাহলে অ্যান্সার হচ্ছে অজান্তা। অ্যান্সার হলো অজান্তা গুহা। অ্যান্সার হলো অজান্তা। ওকে, থ্যাংক ইউ। এরপরে 16 নম্বর পরে আসেন। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন দিকে তাকান। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। চলন বিল, এই চলন বিল আছে পাবনা, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। চলন বিল আছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। আচ্ছা, এই চলন বিল পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম হলো চলন বিল। বাংলাদেশের বৃহত্তম একটা বিলের নাম হলো চলন বিল। টাঙ্গুয়ার হাওর, এই যে টাঙ্গুয়ার হাওর আছে, এই টাঙ্গুয়ার হাওর আছে কোথায়? সুনামগঞ্জে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। হাকালুকি হাওর আছে মৌলভীবাজার। মৌলভীবাজারের হাকালুকি হাওর। সুনামগঞ্জের টাঙ্গুয়া, মৌলভীবাজারের হাকালুকি হাওর। মৌলভীবাজারে আরেকটা হাওর আছে, তার নাম হচ্ছে হাইল হাওর। হাইল হাওর, হাইল হাওর আছে মৌলভীবাজারে। তাহলে দেখেন, এই যে টাঙ্গুয়ার হাওর আছে, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, এটাকে স্থানীয় নামে বলা হয় 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। কি বলা হয়? স্থানীয় নামে কি বলা হয়? 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। তাহলে টাঙ্গুয়ার হাওরকে বলা হয় 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। ওকে। টুপাক আমারু কি? টুপাক আমারু কি একটা ফলের নাম? টুপাক আমারু কিসের নাম? ফলের নাম। পেরুর গেরিলা সংগঠন, একজন বিখ্যাত পণ্ডিত, একটা দর্শনীয় স্থান। দেখেন, পেরু, পেরু একটা দেশ। পেরুর রাজধানী হচ্ছে লিমা। পেরুর রাজধানী হচ্ছে লিমা। এই পেরুর একটা গেরিলা দলের নাম হচ্ছে, পেরুর রাজধানী হচ্ছে লিমা। এই পেরুর একটা গেরিলা দলের নাম হচ্ছে টুপাক আমারু। যেমন ধরেন, ধরেন ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিনে আছে হামাস, হামাস, ফাতা। ফিলিস্তিনে আছে হামাস, ফাতা। আবার ধরেন কলম্বিয়া, এই কলম্বিয়াতে আছে ফার্ক গেরিলা গোষ্ঠী, ফার্ক। তারপরে M19, M19 আছে কলম্বিয়াতে, ফার্ক কলম্বিয়া। তো এই যে নেপালে আছে গুর্খা, নেপালে আছে গুর্খা, গুর্খা সৈন্য, নেপালি গুর্খা সৈন্য। হ্যাঁ, এরপরে আছেন ফিলিপাইন, ফিলিপাইন,
ফিলিপাইন, এই ফিলিপাইনে আছে আবু সায়াফ। আবু সায়াফ, এই যে বিভিন্ন গেরিলা গেরিলা আছে, এগুলো যেমন ইউনিটা, ইউনিটা একটা গেরিলা সংগঠন, ইউনিটা যেটা আছে কোথায়, অ্যাঙ্গোলা। তারপরে দেখেন এলটিটিই, এলটিটিই লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম শ্রীলঙ্কাতে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা পেরুর গেরিলা সংগঠন। ওকে, পরের প্রশ্ন দেখি, হিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে, উপজাতি থেকে একটা প্রশ্ন আপনি পাবেনই, উপজাতি থেকে একটা প্রশ্ন পাবেন। সিলেট, এই সিলেটে বসবাস করে মণিপুরি, এখানে বসবাস করে খাসিয়া, এখানে বসবাস করে মুসলিম উপজাতি পাঙ্গন, এখানে বসবাস করে লাউয়া, এখানে বসবাস করে সবর, সবর। তাহলে পাঙ্গন, লাউয়া, মণিপুরি, খাসিয়া, সবর, এরা বসবাস করে সিলেট অঞ্চলে। দিনাজপুর, রংপুর, দিনাজপুর রংপুরে এখানে বসবাস করে সাঁওতাল, ওরাও, সাঁওতাল ওরাও দিনাজপুর রংপুরে। আরেকটা বসবাস করে রাজবংশী, সাঁওতাল ওরাও রাজবংশী। কুয়াকাটা, কুয়াকাটা এখানে বসবাস করে রাখাইনরা, রাখাইনরা বসবাস করে কুয়াকাটা। এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে 11টা উপজাতি, অর্থাৎ চাকমা, মারমা, চাকমা, মারমা, চাক, হুমিং, হিয়াং, হিয়াং, তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা, এইগুলো সব বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। তাহলে খিয়াং সম্প্রদায় বসবাস করে কোথায়, পার্বত্য চট্টগ্রাম। কোথায়, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে। ওকে, পরের প্রশ্ন আসি। সানশাইন পলিসির কোন দেশে পলিসি, সানশাইন পলিসি, চীন ও তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান ও ম্যাকাও। সানশাইন পলিসির দেশ, সানশাইন পলিসির দেশ কোনটা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। সানশাইন পলিসির দেশ কোনটা, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া আর কি দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় আছে, বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় আছে, নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় আছে, একটু মানে আলোচনা করার চেষ্টা করেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। নৃতাত্ত্বিক জাদুঘর, বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর, বাংলাদেশের নৃতাত্ত্বিক জাদুঘর। আশা করি পারবেন, প্রশ্ন 21 পারবেন আশা করি। নৃতত্ত্বের সাথে জড়িত কোন জেলাটা, দেখেন নৃতত্ত্বের সাথে, দেখেন ঢাকা, এই যে ঢাকা জেলা, এই ঢাকাতে আছে জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা। এই ঢাকাতে আছে মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। ঢাকাতে আছে বিজয় কেতন জাদুঘর, ঢাকাতে আছে টাকা জাদুঘর, এখানে আছে বিজ্ঞান জাদুঘর, এই ঢাকাতে আছে প্রত্নতত্ত্ব জাদুঘর, এই ঢাকাতে আছে লোকশিল্প জাদুঘর, লোক ও কারুশিল্প জাদুঘর। এই সবগুলো আছে ঢাকাতে। দেখেন এই চট্টগ্রামে আছে বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর আছে চট্টগ্রাম। কোন জায়গা, চট্টগ্রাম জেলায়। প্লেবয় কোন দেশভিত্তিক ম্যাগাজিন, প্লেবয় গণযোগাযোগের টপিক, আন্তর্জাতিক গণযোগাযোগের টপিক। প্লেবয় এটা কি ধরনের ম্যাগাজিন, খেলাধুলা বিষয়ক, রোবোটিক্স, প্রযুক্তি, লাইফস্টাইল। মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস এর একটা ফ্যাশন ফ্যাশন ম্যাগাজিন, ফ্যাশন ম্যাগাজিন হচ্ছে এই প্লেবয়। তার মানে লাইফস্টাইল ভিত্তিক ম্যাগাজিন প্লেবয়। এটা হচ্ছে গণযোগাযোগ সাংবাদিক টপিক, সেখান থেকে আসছে। প্লেবয় কোন দেশের ম্যাগাজিন। টাইমস, টাইমস কোন দেশের সাময়িক, মার্কিন যুক্তরাষ্ট্র। টাইমস। ডেইলি টেলিগ্রাফ পত্রিকা, মার্কিন মানে ডেইলি টেলিগ্রাফ পত্রিকা যুক্তরাজ্য। তারপরে হচ্ছে পিটিআই পাকিস্তান, মানে কি বলে, প্রেস ট্রান্স অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সংবাদ সংস্থা। আন্তরা কোন দেশের, ইন্দোনেশিয়া। বারনামা মালয়েশিয়া। তারপর হচ্ছে রাশিয়া, ইতার, তাস, ইন্টারফেক্স, এগুলো রাশিয়া। নোভোস্তি রাশিয়া। এই যে বিভিন্ন দেশের সংবাদ সংস্থা, টিভি চ্যানেল, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, একটু দেখবেন। রায় বেশে নৃত্য শিল্পকর্মটি কার, রায় বেশে নৃত্য, রায় বেশে নৃত্য, রায় বেশে নৃত্য শিল্পকর্ম কার। জয়নুল আবেদিন, রফিকুল নবী, কামরুল হাসান, রশিদ চৌধুরী।
রফিকুল নবী তিনি একজন ব্যঙ্গচিত্র শিল্পী। রফিকুল নবী হচ্ছেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। রফিকুল নবী, তাকে আমরা ছোট করে রনবি নামে ডাকি। তার বাড়ি হলো চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ, এই রফিকুল নবীর বাড়ি হলো চাপাই নবাবগঞ্জ। বিখ্যাত টোকাই কার্টুন, বিখ্যাত টোকাই যে কার্টুন আছে সেই টোকাই কার্টুনের স্রষ্টা হচ্ছে রফিকুল নবী। টোকাই কার্টুনের স্রষ্টাকে রফিকুল নবী। আচ্ছা, এরপরে আসেন জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিন অনেকগুলো চিত্রকর্ম আমরা পড়েছি। সাঁওতাল রমণী, গায়ের বধূ, পায়নার মা, ম্যাডোনা 43, মন পোড়া 70, তারপরে নবান্ন, মুক্তিযোদ্ধা, এগুলো পড়েছে জয়নুল আবেদিন। এদিকে পটুয়া কামরুল হাসানের পড়েছে তিন কন্যা স্নান করে নায়ুর সাজে রায় বেশে নৃত্য করে জেলে পেঁচা শিয়াল গণহত্যার আগে পড়ে। তাহলে এই যে রায় বেশে নৃত্য আমাদের পটুয়া কামরুল হাসানের চিত্রকর্ম। মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? মহেঞ্জোদারো শব্দটা টপিকটা আন্তর্জাতিক পার্টের সভ্যতা থেকে আসছে। সভ্যতা, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারো এবং হরপ্পা, মহেঞ্জোদারো এবং হরপ্পা নগরী এটা সিন্ধু সভ্যতার সাথে জড়িত। সিন্ধু নদের তীরে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটা সিন্ধু সভ্যতা। অর্থাৎ এই নগরীটা পাওয়া যায় পাকিস্তান প্লাস ভারতে পাওয়া যায়, মহেঞ্জোদারো এবং হরপ্পা নগরী। তাহলে মহেঞ্জোদারো এবং হরপ্পা, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? ঢিপি, জীবিত ঢিপি, মৃতের ঢিপি, মৃতের ঢিবি। তাহলে মহেঞ্জোদারো অর্থ হচ্ছে মৃতের ঢিবি, মৃতের ঢিবি। মহেঞ্জোদারো অর্থ হচ্ছে মৃতের ঢিবি। আচ্ছা, এরপরে আসেন সত্যপীরের ভেটা কোথায় আছে? সত্যপীরের ভিটা সোমপুর মহাবিহার, পুঠিয়া রাজবাড়ি, ময়নামতি বিহার কুমিল্লা, আনন্দ বিহার কুমিল্লা। তাহলে আনন্দ বিহার, ভোজ বিহার, ময়নামতি বিহার এগুলো সব আছে কুমিল্লা। সোমপুর মহাবিহার রয়েছে নওগাঁতে। তাহলে সত্যপীরের ভিটা, সত্যপীরের ভিটা, সত্যপীরের ভিটা কোথায় আছে? অ্যান্সার করেন। সত্যপীরের ভিটা সোমপুর মহাবিহার নাকি? তাহলে সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বিহার, সেখানে আছে সত্যপীরের ভিটা। সত্যপীরের ভিটা, সত্যপীরের ভিটা। আমার ইচ্ছে করতেছে এই চারটা অপশন ব্যাখ্যা করতে, কিন্তু আপনাদের এত তাড়া, আমার আর রুচি নাই চারটা অপশন ব্যাখ্যা করার। কারণ ডিমান্ড বুঝতে হবে, স্টুডেন্ট কি চায়। স্টুডেন্ট চায় না আসলে ব্যাখ্যা শোনার, কেন পড়াবো? স্টুডেন্ট চায় হালকার উপর ঝাপসা পড়ার। স্যার, স্টুডেন্ট চায় হালকার উপর ঝাপসা পড়ান, কি দরকার এত কষ্ট করে পড়ানোর? স্টুডেন্ট চায়, স্টুডেন্ট শর্টকাট চায়। জীবনে শর্টকাট নাই রে ভাই, জীবনে শর্টকাটে ওয়ে নাই। আজকে শর্টকাট করলেন, কালকে পড়তে হবে। ওই যে ম্যাথ, চাকরি পরীক্ষার ম্যাথ আমরা করি এখন, আমি করি, আপনি করেন, অন্যজন করে। ওই ক্লাস 6 এ সুদ কষা ভালো করে পড়লে হইতো, গসাগু লসাগু পড়লে ভালো করে হইতো। লগারিদমটা যদি পড়তাম ভালো করে, তাহলে হয়তো এখন আর লগারিদমটা করতে হতো না। হ্যাঁ, মান নির্ণয়টা যদি ভালো করে করতাম তাহলে এখন আর করতে হতো না। কেন? আমি তো তখন ফাঁকি করছি, শর্টকাট মারছি, এখন করতে হচ্ছে। ইংরেজি তখন টেন্স ভালো করে পড়ি নাই, পার্সোনাল পড়ি নাই, পড়ি নাই কারণে, এই কারণে আবার এখন টেন্স পড়তে হয়, ঝামেলা। ওই সে প্রাচীন কালে সমাজ পড়ছি, পত্রকরণ পড়ছি, ধ্বনি বিপর্যয় পড়ছি, ভালো করে পড়ি নাই, ফাঁকি দিছি, এখন আবার পড়তে হয়, শিখতে হয়। জীবনে শর্টকাট বলতে কি কোনো কিছু নাই, দ্যার ইজ নো শর্টকাট। আপনাকে ভালো করতে হলে, আপনাকে ভালো করতে হলে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, দেখতে যেতে হবে, শেকড়ে যেতে হবে, শেকড় থেকে শিখরে যেতে হবে। আগে যেতে হবে শেকড়, তারপরে হচ্ছে শিখর। পঞ্চ ইন্দ্রিয় চিত্রকর্মের তৈল শিল্পী কে? পঞ্চ ইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পী কে? পাবলো পিকাসো। দেখেন, পাবলো পিকাসো স্পেনের একজন চিত্রশিল্পী। গোয়েরনিকা চিত্রকর্ম, গোয়েরনিকা চিত্রকর্ম, গোয়েরনিকা চিত্রকর্ম কি করেছেন? পাবলো পিকাসো, স্পেনের, স্পেনের চিত্রশিল্পী তিনি। আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলো একজন ইতালির চিত্রশিল্পী। মকবুল ফিদা হোসেন, নাম শুনছেন কিনা আমি জানি না, খুবই চমৎকার চিত্র আঁকেন মকবুল ফিদা হোসেন। লিওনার্দো দা ভিঞ্চি, তিনি ইতালির চিত্রশিল্পী। তো এই লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন কি? দ্য লাস্ট সাপার, স্টেডি এট নাইট, তারপরে এঁকেছিলেন মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চির পাইন কাঠের উপরে
মোনালিসের চিত্রকর্ম তিনি এঁকেছিলেন। তাহলে এখন পঞ্চ ইন্দ্রিয়ের চিত্রশিল্পীরা এঁকেছিলেন এই মকবুল ফিদা হোসেন। মকবুল ফিদা হোসেন, পঞ্চ ইন্দ্রিয়ের চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন। আচ্ছা, এরপরে 27 নম্বর প্রশ্ন। 27, সূর্যের হাসি কিসের প্রতীক? স্বাস্থ্যসেবা নিয়ে আসছে এই বছরে। দেখেন স্বাস্থ্যসেবা আলোচিত হচ্ছে, মা শিশু আলোচিত হচ্ছে, জরায়ু মুখের টিকা নিয়ে অনেক আলোচিত হলো, এরপরে এমপিভি ভাইরাস আলোচিত হয়েছে, এগুলো পড়বেন। এটার সাথে রিলেট করে বেসিক অ্যাফেয়ার্স এর একটা কোশ্চেন দিলাম, হচ্ছে সূর্যের হাসি ক্লিনিকের প্রতীক, মানে এটা সূর্যের হাসি ক্লিনিক যেটা, এটার প্রতীক কি ছিল? রেড ক্রিসেন্ট, পল্লী মঙ্গল সমিতি, মা ও শিশু স্বাস্থ্য, হলি ফ্যামিলি হাসপাতাল। তাহলে এই যে সূর্যের হাসি, এটা একটা ক্লিনিক মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করে, যেটা যেটা ইউএস এইড এর মাধ্যমে পরিচালিত হয়। সেই ইউএস এইড এর মাধ্যমে পরিচালিত হয় যে প্রতিষ্ঠানটা, তার নাম হচ্ছে সূর্যের হাসি। এটা একটা ক্লিনিক যার যার স্লোগানটা হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া। মা ও শিশুর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া। আচ্ছা, এর পরের কোশ্চেন, ইসলামী যুগে কবিদের রাজপুত্র স্বীকৃতি পেয়েছিলেন কে? কবিদের রাজপুত্র, প্রাক ইসলামী যুগে কবিদের রাজপুত্র পেয়েছিলেন কে? প্রাক ইসলামী যুগে কবিদের রাজপুত্র পেয়েছিলেন কে? কোন ব্যক্তি? অমর ইবনে কুলসুম, ইমরুল কায়েস, লাবিদ, নাবিগা। নাবিগা। মানে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে প্রশ্ন আছে। সেটা হলো, সেটা কি যে ইমরুল কায়েস কে? ক্রিকেটার, কবি, বিভিন্ন এই প্রশ্ন দেখেছেন না, ইমরুল কায়েস কে? মানে এই যে ইমরুল কায়েস, তিনি একজন প্রাক ইসলামী যুগের কবিদের রাজপুত বলা হতো এই ইমরুল কায়েস। ব্যাখ্যা দেখে নেবেন আপনারা, আল্লাহ ভরসা, আমি বিশ্বাস করি ব্যাখ্যা পারবেন। বার্ডি ও বগি শব্দ কোন দুটি খেলার সাথে যুক্ত? বার্ডি ও বগি শব্দটা কোন দুটি খেলার সাথে যুক্ত? হকিতে, গলফে, ক্রিকেটে, দৌড়াদৌড়িতে। আপনারা গলফ খেলেছেন কখনো? গলফ সাদা একটা বল থাকে, তাই না? বল মারে না বাড়ি দিয়ে গোল। সেই গলফ খেলার সাথে বার্ডি ও বগি এই দুইটা শব্দ যুক্ত গলফের সাথে। আপনাদের অ্যান্সার গুলো দেখছি। ওকে, এরপরে আসেন সর্বশেষ, পটেটো ইটার্স চিত্রকর্মটি কোন চিত্রশিল্পীর অমর সৃষ্টি? পটেটো ইটার্স, ভিনসেন্ট ভ্যান গক নেদারল্যান্ডের একজন চিত্রশিল্পী, পল সেজান, হেনরি পাতিল, পল গ্যাগ। ভিনসেন্ট ভ্যান গক, তার একটা চিত্র হচ্ছে বিখ্যাত চিত্রকর্ম পটেটো ইটার্স। তাহলে পটেটো ইটার্স কোন দেশের? নেদারল্যান্ড। ভিনসেন্ট ভ্যান গক, ভিনসেন্ট ভ্যান গকের একটা চিত্রকর্ম হলো পটেটো ইটার্স। পটেটো ইটার্স। সবাই তো বেশ ভালো, সবাই বেশ ভালো অ্যান্সার করেছেন, মাশাআল্লাহ। বেশ ভালো অ্যান্সার করেছেন, মাশাআল্লাহ। ওকে, দেখেন আপনাদের আপনারা বারবার বলছিলেন যে ফাইনাল সেশনের ক্লাস হবে কি হবে না। আমি এখানে আজকে অনেকগুলো টপিক নিয়েছি। দেখেন এটা আন্তর্জাতিক একটা টপিক নিয়েছে, আন্তর্জাতিক চিত্রশিল্পী। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক চিত্রশিল্পী নিয়ে পরীক্ষার প্রশ্ন হয়েছে। এরপরে একটা টপিক নিলাম খেলাধুলা। খেলাধুলা সাম্প্রতিক না নিয়ে আমি একটা বেসিক খেলাধুলার প্রশ্ন নিলাম। এরপরে প্রাক ইসলামী যুগে কবিদের সাহিত্য, এটা হচ্ছে একদম মৌলিক জিকে যেটা বলেন বা গুচ্ছ জিকে যেটা বলেন, বা একদম প্রাচীন ইতিহাসের ডেট থেকে কবি সাহিত্যিকদের একটা জিনিস নিলাম। স্বাস্থ্য সেবা নিয়ে একটা নিলাম, মানে সাম্প্রতিক নেইনি, বেসিক অ্যাফেয়ার্স এর একটা স্বাস্থ্য সেবা নিলাম। পঞ্চেন্দ্র চিত্রশিল্পী নিলাম। সত্যপীরের ভেটা প্রাচীন, মানে কি বলে এটাকে, নিদর্শন থেকে একটা নিলাম। মহেঞ্জোদারো সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এটা হলো কি বলে এটাকে, একটা সভ্যতা থেকে নিলাম। রায় বেশে নৃত্য বাংলাদেশের একজন চিত্রশিল্পী নিয়ে নিলাম। প্লেবয়, এটা একটা ম্যাগাজিন, বিভিন্ন সংবাদ সংস্থা নিয়ে নিলাম। জাদুঘর, বাংলাদেশের জাদুঘর নিলাম।
সানশাইন পলিসি, আন্তর্জাতিক বিভিন্ন পলিসি থেকে নিলাম, উপজাতি থেকে নিলাম, বিভিন্ন গেরিলা গোষ্ঠী থেকে নিলাম, বাংলাদেশের বিভিন্ন বিল, হাওর, চর এগুলো থেকে নিলাম, বোধিসত্ত্ব পদ্মনী দেয়াল চিত্র অর্থাৎ প্রাচীন আন্তর্জাতিক যে ইতিহাস সেই ইতিহাস থেকে নিলাম, নদ নদী থেকে নিলাম, মার্কিন প্রেসিডেন্ট এই বছর আলোচিত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস আলোচিত হয়েছে, সাম্প্রতিক নেইনি, বেসিকের একটা কোশ্চেন নিলাম, আইন প্রণয়নের ক্ষমতা এই বছরের সরকার ব্যবস্থা আলোচিত হয়েছে, সংবিধান আলোচিত হয়েছে, যার কারণে আইন প্রণয়নের এই জায়গা থেকে নিলাম, পরিবেশ এই বছরে দেখেন কি হয়েছে, পরিবেশ আগুন লাগছে দেখেন লস অ্যাঞ্জেলসে, বিভিন্ন কিছু ঘটেছে, সেখান থেকে ফ্রাইডে ফর ফিউচার থেকে নিলাম একটা প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক কোন সেক্টর কমান্ডার কিছু নেই না, মুক্তিযুদ্ধ আলোচিত হয়েছে, মুক্তিযুদ্ধের অনেক কিছু ঘটেছে, কিন্তু মুক্তিযুদ্ধ চলচ্চিত্র নিয়েছে, কার্টাগেনা প্রোটোকল নিয়েছি, তারপরে প্রাচীন একদম বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে নিলাম, প্রণালী থেকে প্রশ্ন নিলাম, জনপদ থেকে প্রশ্ন নিলাম, বিভিন্ন ভৌগোলিক উপনাম আন্তর্জাতিক সেখান থেকে একটা প্রশ্ন নিয়েছি, দার্শনিক থেকে প্রশ্ন নিয়েছি, বিভিন্ন ব্যক্তির উপাধি থেকে নিয়েছি, 90 স্টেট বঙ্গোপসাগর ভৌগোলিক উপনাম থেকে নিয়েছি, বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো থেকে একটা প্রশ্ন নিয়েছি, এরপরে আরেকটা কোশ্চেন ভূপ্রকৃতি থেকে নিয়েছি। ওকে, দেখেন খেয়াল করেন, দেখেন মোটামুটি আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছি সেটা হলো যে মনে রাখবেন একটা কথা আপনাকে বলবো, সেটা হলো একটা কথা বলবো, আপনি যদি মানে ওযু না করেন তাহলে কি নামাজ হবে? সারাদিন আল্লাহ খোদাকে ডাকলে হবে ভাই? গলফ খেলার সাথে জড়িত, বার্ডি বর্গি গলফ খেলার সাথে জড়িত, ঠিক আছে? সেটা হলো কি বলে এটাকে, তো একইভাবে আপনার যে ধর্ম বা আপনার যেটা ওটার যে কিছু রীতি আছে সেগুলো যদি আপনি ভালো করে না করেন এর পরের স্টেপে যেতে পারবেন। ঠিক একইভাবে চাকরি বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন বা যেটাই বলেন না কেন রে ভাই, আপনার আগে সবার আগে যেটা দরকার সেটা হলো প্রশ্ন ব্যাখ্যাটা ভালো করে জানা, ব্যাখ্যাটা পড়া। প্রশ্নটা কোন টপিক থেকে, আপনারা তো বলেন ভাই ইংরেজির প্রশ্নই ধরতে পারি না কোন টপিক থেকে আসে, কেন? কারণ হলো ওই আপনার নিজেরও একটা আগ্রহ নাই ব্যাখ্যা শোনার, এবং টিচারও পরবর্তীতে হতাশ হয়ে যায়, ব্যাখ্যা পড়ায় না আর। একটা টিচার ক্লাসে ঢোকার সময় তিনি একদম খুব ভালো একটা এটেম্প নিয়ে আসেন যে আমি আজকে সবচেয়ে ভালো পড়াবো। যখন একটা টিচার ক্লাসে ঢোকে তখন তার চিন্তা হলো যে আজকের এই প্রশ্ন সলভ ক্লাস বা আজকের টপিকটা আমার জীবনের শ্রেষ্ঠ পড়ানোটা আমি পড়াবো ইনশাআল্লাহ, এটা চিন্তা করে। যখন দেখে যে টু ওয়ে কমিউনিকেশনটা হয় না, অফলাইন ক্লাসের কথা বলি, অনলাইনে টু ওয়ে কমিউনিকেশন, স্টুডেন্টের সাথে ইন্টারাকশনটা ভালো হয় না, তখন তিনি আর দেয় না, নিজের মধ্যে রেখে দেয়। এতে হয় কি, ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থী, কিন্তু আপনাদের কারণে আপনারা হন, এটা একটা বড় বিষয়। দেখেন তো ভাই, সময় এখনো আছে, অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট আপনাদের পরীক্ষার খুব বেশি দিন নাই, আপনারা 21 ক্লাস দেখতেও পারেন নাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। চাকরির প্রত্যাশী ভাই বোন আপনাদের জন্য দরকারি, ঠিক আছে, এটা দরকার। আর অনলাইনে বা যেটাই পড়েন না কেন রে ভাই, সেটা হলো আগে তার শেকড়ে যাবেন, কোত্থেকে আসছে শেকড়টা জানেন, শেকড়টা জেনলে অটোমেটিক গাছের উপরে উঠে যেতে পারবে, এতে কোনো প্রবলেম হবে না। শেকড়টা দেখবেন অটোমেটিক গাছের উপরে উঠে যাবেন, শিকড় বেয়ে 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 উপরে উঠে যাবে, বুঝতে পারলেন? এতে করে আপনার জন্য ভালো। এই যে ১ নম্বর প্রশ্নটা দিলাম, ১ নম্বর প্রশ্ন এখানে ৪টা অপশন আছে, ৪টা জনপদ পড়ে ফেলতে পারেন। ১ কোশ্চেনে ৪টা জনপদ শেষ। ১ কোশ্চেনে এই ৪টা স্থানের গুরুত্বপূর্ণ নিদর্শন শেষ হয়ে যাবে। ঠিক আছে? এটা হলো স্ট্র্যাটেজি। আপনি ২ নম্বর প্রশ্ন দেখেন, সিনাগগ কাদের ধর্মীয় উৎসব? তাহলে আমি এখানে তো শুধু বলতে পারি ইহুদি, বইলা চলে যেতে পারি। কিন্তু এর সাথে আরো ৩টা অপশন, জৈনদের ব্যাখ্যা করেন, বৌদ্ধ ব্যাখ্যা করেন, শিখদের ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করে পড়েন। এরপরে আসেন 90 স্ট্রিট, মধুপুর বনাঞ্চল, জয়ন্তিকা পাহাড়, বঙ্গোপসাগর, ৩ বিঘা করিডোর, সবগুলো অপশন ব্যাখ্যা করে আপনাকে পড়াইলাম, ব্যাখ্যা করেন। আরেকটা বিষয় হলো আমি চেষ্টা করেছি অধিকাংশ কোশ্চেন গুলো ব্যাখ্যা করে দেওয়ার,
হয়তো শেষের দিকে 2-4টা কোশ্চেন বা কিছু কোশ্চেন হয়তো ব্যাখ্যা করি নাই। তো যে শোনেন, পাতিলের ভাত সব টিপতে হয় না। একটা টিপ দিলে বোঝা যায় ভাত সেদ্ধ হইছে কিনা। তো আমি আপনাকে ব্যাখ্যার ধরনটা শিখাই দিলাম কিভাবে ব্যাখ্যা করবেন। এবার আপনি যদি মনে করেন যে আপনি পড়তে পারবেন, একটু ভালো করে ব্যাখ্যাগুলো পড়েন। যারা চাকরি প্রত্যাশী ভাই আছেন আমার, যাদের পরীক্ষা আরো পরে, আরো 3 মাস সময় আছে, 4 মাস সময় আছে অ্যাডমিশন টেস্টের, পড়েন। তারা একটু ভালো করে দেখে শুনে ভালো করে পড়েন। এই হচ্ছে কথা। আর ফাইনাল সাজেশনটা যাদের কাছে নাই, ফাইনাল সাজেশনের ফাইনাল সাজেশনটা যাদের কাছে নাই, তাদের জন্য একটু বলবো যে ফাইনাল সাজেশনটা একটু সংগ্রহ করেন। আমি ইনশাল্লাহ কালকে থেকে আবার ফাইনাল সাজেশনের উপরে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আর এই তো ফাইনাল সাজেশনের উপরে ক্লাস কালকে হবে। আমরা কালকে 2 টাইপের ক্লাস নিব। সেটা হচ্ছে কালকেও এরকম 30টা 25টা কোশ্চেন সলভ আমরা করব। আমরা বিকেল থেকে ম্যারাথন নিব এবং রাতে সেরকম 30টা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়াবো ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে থেকে যারা অ্যাকচুয়ালি ক্লাস করতে আগ্রহী, ফ্রি ক্লাস করতে আগ্রহী, তারা আহ, তাদের বন্ধুগুলোকে একটু মেনশন করে দিবেন, ক্লাসটা শেয়ার করে রাখবেন। যারা অ্যাকচুয়ালি আগ্রহী, যারা পড়তে চায়, টাকা ছাড়া যারা পড়তে চায় তারা। আর যারা একটু মনে করেন 12 ঘাটের পানি খাবে, তাদেরকে এটা ছেড়ে দিবেন। 12 ঘাটের পানি খেয়ে ঘোলা করে এসে পরে আবার পড়বে, কোনো সমস্যা নাই। ততদিন হয়তো সময় থাকবে না। এটাই কথা। যা বলবো একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। সেকেন্ড হলো, আপনারা যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা একটু মন দিয়ে শুনেন। যাদের বিসিএস টার্গেট, যারা জব ক্যান্ডিডেট ভাই আছেন আমার, তারা যদি কখনো মনে করেন যে ভাই আমি সাধারণ জ্ঞান আপনার কাছে পড়তে চাই, তাহলে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ, আমার কাছে পড়তে পারবেন। আমার বিসিএস এর একটা রানিং রেকর্ড ব্যাচ আছে, আপনি এই ব্যাচটাতে পড়তে পারবেন। কোর্স ফি হলো 1020 টাকা। আর যারা রাবি, চবি, গুচ্ছ, জিএসটি, খুলনা বা আরো ঢাবির পরবর্তী যে ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলোতে যারা ভালো করে একটু প্রস্তুতি নিয়ে পড়তে চান সাধারণ জ্ঞানটা, তাদের জন্য 1020 টাকা কোর্স ফি। আপনারা যেই ব্যাচে পড়তে চান, আপনি জাস্ট একটু আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, অন্য কোথাও নক করলে আমাকে রিচ করতে পারবেন না। জাস্ট আমি একটু সময় কম থাকি অনলাইনে, 01727998624। আপনি জাস্ট ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে ভর্তি হবেন, অন্য কোনো মাধ্যম না। 01727998624 এটা জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিবেন যে স্যার আমি পড়তে চাই। আর আপনাদেরকে কথা দিলাম কালকে ইনশাল্লাহ ব্যাখ্যা পড়াবো ইনশাল্লাহ। এবং প্রশ্ন যতগুলো নেই 100 প্রশ্ন নিব কাল। যারা ক্লাস করতে চায় না তাদের জন্য কালকে ক্লাস হবে সবচেয়ে মানে দোজকপুর নিয়ামতের মতো। যারা ক্লাস করতে চায় না তাদের জন্য কালকে ক্লাস হবে দোজকপুর নিয়ামতের মতো, কারণ সবগুলো অপশন ব্যাখ্যা করব কালকে, কারণ ওরা যেন চলে যায়। আর যারা অ্যাকচুয়ালি পড়তে চায় তারা থাকবে। আর কালকে ম্যারাথন ক্লাস ইনশাআল্লাহ। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আর ঠিক রাত 10টায় বাংলা ক্লাস শুরু হবে রাশেদ স্যারের, অর্ণব স্যার পেজ থেকে, মিহিরজিকে পেজ থেকে এবং রাশেদ স্যার পেজ থেকে। আমি আপনাকে বলবো যে আপনি ওই বাংলা ক্লাসটা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত।